আমরা আজকে শুরু করি আমাদের আজকে নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদমের সেলফ অর্গানাইজিং কনসেপ্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা মূলত দেখার চেষ্টা করব। তো আমরা এই পর্যন্ত যে প্রবলেম গুলা দেখার বা বোঝার চেষ্টা করেছি, আমরা মূলত প্রবলেম দুই ধরনের ডিফাইন করার চেষ্টা করেছি। একটু আপনাদের সামনে আমি যদি সেটাকে প্রেজেন্ট করতে চাই, যেমন ধরেন যে আমরা ক্লাসিফিকেশন দেখেছি, তাই না? ক্লাসিফিকেশন কি ছিল আমাদের? এরকম খুব সিম্পল হইতে আমাদের এরকম হয়তো গ্রুপ ছিল দুইটা। ফর এক্সাম্পল, দুইটা গ্রুপ ছিল, আমরা দুইটা গ্রুপের মধ্যে ক্লাসিফাই করেছি, মানে দুইটা গ্রুপের একটা বাউন্ডারি দিয়ে আমরা সলভ করার চেষ্টা করেছি। এটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। আরেক ধরনের প্রবলেম আছে যেটাকে বলা হচ্ছে রিগ্রেশন প্রবলেম। রিগ্রেশন প্রবলেম কি হতে পারে? এইখানে আমাদের আসলে গ্রুপের কোনো কনসেপ্ট থাকবে না। এখানে আমরা হচ্ছে আহ, কিছু ভ্যালু দেওয়া থাকবে। আমরা ওর মধ্যে যেই পয়েন্ট গুলার ভ্যালু নাই সেই পয়েন্ট গুলার ভ্যালু প্রিডিক্ট করতে চাই। তো সেই জন্য আমরা কি করি, একটা রিগ্রেশন লাইন প্লট করি। এরপরে যে জায়গায় দরকার আমরা সেই পয়েন্ট থেকে রিগ্রেশন লাইনের থেকে সেই পয়েন্টটার আউটপুট আমরা প্রিডিক্ট করতে পারি। এটাকে বলা হচ্ছে রিগ্রেশন প্রবলেম। আরেক ধরনের প্রবলেম আছে, সেটাকে বলা হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিংটা কি? দেখেন, এখানে ক্লাসিফিকেশনে কিন্তু একাধিক গ্রুপ, রিগ্রেশনে কিন্তু কোনো গ্রুপ নাই, একটাই গ্রুপ, কিন্তু ওর মধ্যে থেকে আমরা ভ্যালু প্রিডিক্ট করছি। কিন্তু ক্লাস্টারিং হচ্ছে ডিফারেন্ট টাইপের জিনিস। এটা কি হতে পারে, একটা এক্সাম্পল দিই। দেখেন, ক্লাস্টারিং এর ক্ষেত্রে কি হয়, আপনি মনে করেন যে এখানে গ্রুপ কয়টা আছে আপনি কিন্তু জানেন না। ধরেন এটা একটা গ্রুপ আছে, এটা আরেকটা গ্রুপ, আমি ধরে নিলাম এটা হচ্ছে আরেকটা গ্রুপ। যদি এরকম হয়, ক্লাস্টারিং অ্যালগোরিদম, আমরা কিন্তু এটা দেখছি ক্লাস্টারিং। ক্লাস্টারিং প্রবলেম কিভাবে সলিউশন হয়? যদি গ্রুপ দুইটা থাকে, তাহলে একটা বাউন্ডারি তৈরি করবে দুইটা গ্রুপকে ভাগ করার জন্য। কিন্তু যদি গ্রুপ ধরেন দুইটার জায়গায় তিনটা থাকে, তিনটা গ্রুপ, তখন কি হবে? তখন অটোমেটিক্যালি সে কি করবে, তিনটা গ্রুপকে সে ভাগ করবে। গ্রুপ যদি চারটা থাকে, ধরেন এটা হচ্ছে আরেকটা গ্রুপ, তখন সে কি করবে, সেইটাকে চার ভাগে ভাগ করবে। মানে জয়টা গ্রুপ আছে, অটোমেটিক্যালি সেই গ্রুপ গুলাকে ডিভাইড করে ফেলবে। দিস ইজ কল্ড ক্লাস্টারিং। এখানে কিন্তু জানাও নাই কয়টা গ্রুপ আছে। দেখেন, আমরা এই প্রবলেম গুলা ক্লাসিফিকেশনের সাথে কিন্তু, এটা যেহেতু গ্রুপ ভাগ, এখানে ক্লাসিফিকেশনেও কিন্তু আমরা গ্রুপকে সেপারেট করি, এখানেও কিন্তু গ্রুপকে সেপারেট করি। কিন্তু প্রবলেম হচ্ছে রিগ্রেশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ক্লাসিফিকেশন এবং ক্লাস্টারিং অনেকের মধ্যে মনে হতে পারে একই জিনিস, না, এক জিনিস না। টাইপটা একই ধরনের। যেমন হচ্ছে আমরা এখানে গ্রুপকে ক্লাসিফাই করি, এখানেও গ্রুপকে ক্লাসিফাই করি, কিন্তু এই ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করি, এইটা কিন্তু হচ্ছে কতগুলা গ্রুপ থাকবে এবং কে কোন গ্রুপের মধ্যে যেতে পারে তার কিন্তু আমরা একটা পসিবল আউটলাইন দিয়ে দিই। যেমন আপনাদের মনে আছে, আমরা অ্যালগোরিদম রান করার সময়, সেটা সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন হোক চাই মাল্টি লেয়ার হোক, যেটাই হোক না কেন, আমরা কিন্তু ওখানে ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট এটা কোন গ্রুপের মধ্যেকার সেটা কিন্তু বলে দিয়েছিলাম। আমি যদি একটু ক্ল্যারিফাই করি, সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে আমাদের ধরেন 00 এটা 0 গ্রুপের মেম্বার, 11 এটা 1 গ্রুপের মেম্বার, এভাবে কিন্তু আমরা গ্রুপ গুলাকে ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম। তার মানে কোন ইনপুট গুলা কোন গ্রুপের মধ্যে পড়বে, আমাদের কোন ইনপুট গুলা কোন গ্রুপের মধ্যে আছে, সেটা কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছিলাম। যেমন এখানে দুইটা গ্রুপ, কে কোন গ্রুপের মধ্যে সেটা দিয়ে লার্ন করিয়ে টেস্ট করেছিলাম। আর এখানে কিন্তু আসলে কতগুলা গ্রুপ আমরা অ্যালগোরিদমকে বলেই দিব না, মানে ইনপুট থাকবে, দেয়ার ইজ নো আউটপুট। যেমন আমি একটু ক্লিয়ারিফাই করি, যেমন ধরেন যে আমরা কি করতে পারি, আমরা এইখানে দেখাইতে পারি এরকম যে ইনপুট হচ্ছে 0 0, আউটপুট হচ্ছে 0। ইনপুট হচ্ছে 0 1, আউটপুট আমি বললাম হচ্ছে 0।
ইনপুট হচ্ছে 1, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আর কি সহজভাবে। এটা হচ্ছে আউটপুট 1। আর যদি এরকম হয় 1 1, আমি বলছি আউটপুট 1। ঠিক আছে, কি হচ্ছে, এই দুইটা কিন্তু ইনপুট। ঠিক আছে, আর এইটা হলো আউটপুট। ইনপুট আউটপুট, আমরা ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট বলে দিচ্ছি, কিন্তু এই জায়গায় আমরা ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট বলবো না। আমরা এখানে শুধু ইনপুট বলবো, ইনপুটস গুলা বলবো। যেমন হতে পারে 0 0 0 1 1 0 1 1, কিন্তু এখানে আউটপুট আসলে আউটপুট কি হবে, নাই, আউটপুট নাই। এখানে আউটপুট নাই। তো ক্লাস্টারিং প্রবলেমে আসলে আপনার আউটপুট দেওয়া থাকবে না। এই আউটপুট কোনটা কোন গ্রুপের মধ্যে পড়বে, ইভেন কটা গ্রুপ হবে, এটা অ্যালগরিদমই ঠিক করবে। এখানে যেমন আমাদের এই ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা কি করেছিলাম, কোন ইনপুটের পার্সপেক্টিভে কোন আউটপুট হবে সেটা বলে দিয়েছিলাম। কিন্তু ক্লাস্টারিং প্রবলেমে কোন ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি হবে সেটা আমরা বলবো না, ইভেন কতগুলা গ্রুপ হবে সেটাও বলবো না। আমরা কিন্তু এখানে কতগুলা গ্রুপ হবে, কোন ইনপুটের পার্সপেক্টিভে কোন আউটপুট হবে সেটা বলে দিয়েছিলাম। কিন্তু ক্লাস্টারিং প্রবলেমে কতগুলা গ্রুপ হবে এবং কোন ইনপুট কোন গ্রুপের মধ্যে পড়বে এটা কিছুই বলবো না, এটা অ্যালগোরিদম ঠিক করে নিবে। যেমন আমি এখানে যে এক্সাম্পলটা দেখালাম, যখন দুইটা গ্রুপ ছিল সে দুইটা গ্রুপকে সেপারেট করেছিল, যখন তিনটা গ্রুপ ছিল সে তিনটা গ্রুপকে সেপারেট করছে, যখন চারটা গ্রুপ হবে সে চারটা গ্রুপকে সেপারেট করলো। আরেকটা গ্রুপ যদি আসে, যেমন ধরেন আমি দেখাই যে আরেকটা গ্রুপ আসছে, এরকম একটা গ্রুপ, সে কি করবে, সে কিন্তু এই গ্রুপটাকে সেপারেট করে নিবে। কিভাবে, হয়তো একভাবে এভাবে সে সেপারেট করে নিল। এখন কিন্তু পাঁচটা গ্রুপ। তো যদি এইরকম কিছু হয় এটাকে বলা হচ্ছে ক্লাস্টারিং প্রবলেম। দেখেন, এখানে ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট দেওয়া আছে, ক্লাসিফিকেশন, এইটার একটা কমন নাম আছে, এটাকে বলা হচ্ছে সুপারভাইজড। সুপারভাইজড অ্যালগোরিদম বলা হয় যেই প্রবলেম গুলা, যেই অ্যালগোরিদম গুলা দিয়ে আমরা এই ধরনের প্রবলেমকে সলভ করি, সেটাকে বলা হচ্ছে সুপারভাইজড অ্যালগোরিদম। আর যেগুলো হচ্ছে এই ক্লাস্টারিং রিলেটেড প্রবলেম, এগুলোকে বলা হচ্ছে আনসুপারভাইজড প্রবলেম। এই আনসুপারভাইজড অ্যালগোরিদম দিয়ে আমরা সলভ করি। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমাদের এখানে কিন্তু কয়েকটা জিনিস আমরা ক্লিয়ারিফাই করার চেষ্টা করলাম। একটা হচ্ছে ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি, ক্লাস্টারিং কি। এবং সাধারণত আমরা ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন এই দুটার মধ্যে তো ডিফারেন্স বললামই। ক্লাসিফিকেশন আমরা গ্রুপগুলোকে সেপারেট করি, ক্লাস্টারিং এও আমরা কিন্তু গ্রুপ সেপারেট করি। কিন্তু এই গ্রুপ সেপারেট করলে কি হবে, ক্লাসিফিকেশনে আমরা কতগুলো গ্রুপ হবে এবং কোন ইনপুটের পার্সপেক্টিভে কি হবে একটা এক্সাম্পল দিয়ে বলেছি। কিন্তু ক্লাস্টারিং প্রবলেমে কোন ইনপুটের পার্সপেক্টিভে কি আউটপুট হবে, ইভেন কতগুলো গ্রুপ হবে সেটাও বলা থাকে না। তো যেই অ্যালগোরিদম গুলা এই ক্লাসিফিকেশন রিলেটেড প্রবলেম সলভ করে সেটাকে বলা হচ্ছে সুপারভাইজড অ্যালগোরিদম। আর যেই অ্যালগোরিদম গুলা ক্লাস্টারিং রিলেটেড প্রবলেম সলভ করে, কতগুলো গ্রুপ হবে, কোন ইনপুট গুলো কোন গ্রুপের মধ্যে পড়বে সেটা জানার কোনো অপশন নাই, সেগুলা আসলে আনসুপারভাইজড অ্যালগোরিদম সলভ করে। ঠিক আছে, এখন সুপারভাইজড আনসুপারভাইজড কি অলরেডি কিন্তু বলেছি, যে ইনপুটের পার্সপেক্টিভ আউটপুট দেওয়া থাকলে সেটা সুপারভাইজড। যেমন ধরেন যে আপনি একটা রিমোট এরিয়ায় আছেন, আপনাকে নলেজ দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আর এখন একটা জিনিস দরকার, আপনি শহরে গেলে সেটা পাবেন, আপনি শহর খুঁজছেন, আপনি কিন্তু একটা গাইড করা হলো, সুপারভাইজ করা হলো, মানে আউটপুট বলে দেওয়া হলো। আনসুপারভাইজড এর ক্ষেত্রে আপনাকে রিমোট এরিয়া ছেড়ে দেওয়া হলো, আপনাকে বলাও হলো না যে আপনার প্রয়োজন কি, আপনি কোন জায়গায় গেলে পাবেন, আপনাকে নিজেই ঠিক করতে হবে। এটা হচ্ছে আনসুপারভাইজড অ্যালগোরিদম। তো ডেফিনেটলি এই ক্লাসিফিকেশন প্রবলেম থেকে আনসুপারভাইজড অ্যালগোরিদম গুলা যেগুলা, মানে ক্লাস্টারিং প্রবলেম গুলা, যেটা সুপারভাইজ থেকে আনসুপারভাইজড এর চ্যালেঞ্জ অনেক বেশি এবং এর জন্য ডিফারেন্ট অ্যালগোরিদম ইউজ করা হয়। এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় সেলফ
লার্নিং নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম। যেহেতু প্রবলেম প্রবলেমের পার্সপেক্টিভে সে নিজেই সলিউশন খুঁজে বের করার চেষ্টা করছে, এখানে কিন্তু প্রবলেমের সলিউশন কি সেটা কিন্তু বলে দেওয়া আছে সুপারভাইজডে, কিন্তু আনসুপারভাইজডে প্রবলেমের পার্সপেক্টিভে সলিউশন কি সেটা কিন্তু বলেই দেওয়া নেই। সে নিজেই খুঁজে বের করছে যে আসলে প্রবলেমের পার্সপেক্টিভে কোন সলিউশন হলে কোনটা ভালো হবে। এটাকে বলা হচ্ছে আনসুপারভাইজড অ্যালগোরিদম, এবং প্রবলেমকে বলা হচ্ছে ক্লাস্টারিং প্রবলেম। এইটার আরেক নাম হচ্ছে সেলফ অর্গানাইজিং বা সেলফ লার্নিং। সেলফ অর্গানাইজিং মানে হচ্ছে সে নিজে নিজেই খুঁজে বের করার চেষ্টা করে, নিজেই লার্ন করার চেষ্টা করে। আমরা যেমন যে দেখি যে একটা বেবি যখন হয়, সে আস্তে ধীরে কিন্তু পরিবেশ থেকে শিখে। সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তার কোশ্চেনের কিন্তু শেষ থাকে না। সে কিন্তু আসলে কোশ্চেন গুলো করে জানার জন্য। আমরা যদি অনেক ক্ষেত্রে না অ্যান্সার জেনে হয়তো তাকে থামিয়ে দিই, এটা যদিও ঠিক না আসলে। তো সে কিন্তু আসলে শেখার চেষ্টা করে, সে কালার দেখলে সে কালারটাকে বোঝার চেষ্টা করে, সবকিছু মুখে দিয়ে সেটা টেস্ট নেওয়ার চেষ্টা করে, সবকিছু ধরার চেষ্টা করে। আসলে এটা তার লার্নিং এর কনসেপ্ট থেকে এটা এসেছে। তো এইটা কিন্তু আসলে সেলফ অর্গানাইজিং এর বিষয়। আমাদের হিউম্যান ব্রেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলফ অর্গানাইজিং করতে চায়। তো আমরা মেশিনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে করতে পারি? তো যাই হোক, আমরা এই আনসুপারভাইজড অ্যালগোরিদম দিয়ে ক্লাস্টারিং রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে পারি, এবং এটাকে হচ্ছে সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক বলতে পারি। সেলফ নিউরাল নেটওয়ার্ক দিয়ে যদি সলভ করি, যদি এই ক্লাস্টারিং প্রবলেম বেশ কিছু অ্যালগোরিদম, ট্র্যাডিশনাল অ্যালগোরিদমেও আছে, যেমন কে মিনস খুব পপুলার অ্যালগোরিদম। কিন্তু এইখানকার যে সেলফ অর্গানাইজিং যে কনসেপ্ট বা আনসুপারভাইজড যে কনসেপ্ট, মানে আউটপুট কি হবে তার জন্য কোনো ডিরেকশন দেওয়া নেই। নিজেই নিজেকে ঠিক করে নিতে হবে যে কি হতে পারে। যেমন বললাম যে রিমোট এরিয়ায় দাঁড়িয়ে আছেন, আপনার শহরে যেতে হবে, তাহলে আপনার নিডটা পূরণ হবে, এরকম কিন্তু আসলে তা বলে দেওয়ারও কেউ নাই। ওটা আপনাকে নিজেকেই ঠিক করে নিতে হবে যে আসলেই শহরে যেতে হবে কিনা বা কোথায় যেতে হবে, সেটাও ঠিক করে নাও। তো সেলফ অর্গানাইজিং মানে হচ্ছে নিজেই আসলে লার্ন করে নিজের প্রয়োজন অনুসারে। তো আমরা নিউরাল নেটওয়ার্কে এই প্রবলেম গুলা সলভ করব। এই অ্যালগোরিদম গুলোকে বলা হয় সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম। তো এই সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম, এটার মধ্যে সব থেকে পপুলার যে অ্যালগোরিদমটা সেটাকে বলা হচ্ছে কোহনেন। কোহনেন সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম। আমরা এখন এই কোহনেন অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেইটা একটু দেখার চেষ্টা করতে চাচ্ছি, যে কিভাবে আসলে এটা কাজ করতে পারে। ঠিক আছে? তো এইটার জন্য আমরা যেই চ্যাপ্টারটা দেখবো, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা। আমি এটা একটু রিমুভ করে দেবো, এখন আমাদের মোটামুটি বোঝা হয়েছে আশা করি। কোন এন্ড সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম কিভাবে কাজ করতে পারে সেটা একটু আমরা দেখবো। তো যেটা বললাম, এটা আসলে আনসুপারভাইজড অ্যালগোরিদম। এর কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। কিভাবে কাজ করে আমরা আজকে একটা স্ট্রাকচার দেখবো, অ্যালগোরিদম বোঝার চেষ্টা করব। একটু কনসেপ্ট গুলা নতুন, হ্যাঁ, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এইখানে আহ আমরা তো এর আগে নিউরাল নেটওয়ার্কের যতগুলো স্ট্রাকচার দেখেছি মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের, সেটা কিন্তু ডিফারেন্ট এটার সাথে। এটাতে কি হয় দেখেন, এই অ্যালগোরিদমের যে কোহনেন যে ফিচার ম্যাপ বা কোহনেন যে নিউরাল নেটওয়ার্ক, তার স্ট্রাকচারটা আসলে এরকম। এটা কিন্তু ফিক্সড, এখানে কোনো হিডেন লেয়ার বা অন্য কোনো লেয়ার বাড়বে কমবে তা কিন্তু না। এখানে দুইটা লেয়ার থাকে, এটা হচ্ছে ইনপুট লেয়ার আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। এটাকে বলা হচ্ছে ইনপুট লেয়ার, এটাকে বলা হচ্ছে আউটপুট লেয়ার বা আউটপুট গ্রিড। আমি একটু সংক্ষেপে করি। এটাকে বলা হচ্ছে ইনপুট লেয়ার। আপনি যদি একটু ধরেন, যদিও লেয়ারের কনসেপ্ট এখন ওইভাবে নাই, কিন্তু আপনি চিন্তা করলে এভাবে করতে পারেন। ইনপুট লেয়ার, আর এটাকে বলা হচ্ছে আউটপুট লেয়ার। বলা হয় না, সাধারণত গ্রিড বলা হয়, আপনি যেভাবে বলতে চান অসুবিধা নেই। আউটপুট গ্রিড, এখানে থাকে ইনপুটের নোড, এখানে থাকে আউটপুটের নোড। আপনি ইনপুট এখানে দিবেন, আউটপুট হচ্ছে এইখানে প্রোভাইড করবেন। ঠিক আছে? এবং এখানে আউটপুট গ্রিডে কতগুলা নোড থাকবে সেটা কিন্তু ফিক্সড। আপনি ইনপুটে কতগুলা নোড হবে, ফিচার যতগুলা ততগুলা নোড হবে। আপনি ধরেন একটা ফেস রিকগনিশন সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছেন, তাহলে একটা ক্লাসে ধরেন 60 জন আছে, আপনি ওখান থেকে একজনকে নিলেন, নেওয়ার পরে ওর ইমেজ নিলেন, নেওয়ার পরে ওইটাকে প্রি প্রসেস করলেন, ফিচার এক্সট্রাকশন করলেন। ফিচার এক্সট্রাক্ট করে যদি 200টা ফিচার হয়, তাহলে 200টা ফিচার এই নেটওয়ার্কে যদি আপনি দেন, তাহলে এখানে নোড হবে 200, মানে 200টা নোড হবে। এবং এখানে আউটপুট গ্রিডে কতগুলা নোড হবে, আউটপুট গ্রিডে নোড হবে
কতগুলা ক্লাস আপনি ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন তার উপরে। এখন ধরেন আপনি বলছেন যে 60 জন স্টুডেন্ট আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু 50টাও করতে পারেন, 60টাও করতে পারেন, 20টাও করতে পারেন। এইটা আমরা বললাম কি একটু আগে কিন্তু বলেছি যে সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক বা আনসুপারভাইজড নেটওয়ার্ক কতগুলা ক্লাস হবে সে নিজেই ঠিক করে নেবে। তাহলে আমরা কি করতে পারি, সাধারণত যেটা হয় 60টার জন্য আমরা হয়তো 100টা নোড এখানে দিয়ে রাখলাম। সে যদি মনে করে 60 জন স্টুডেন্টকে 30টা গ্রুপের মধ্যে ভাগ করবে, সে করতে পারে। সে যদি মনে করে যে আপনি 60 জন স্টুডেন্টকে 2টা গ্রুপে ভাগ করবে, ধরেন মেল ফিমেলের কনসেপ্টে আসতে চাচ্ছেন, তাহলে 2টা গ্রুপ ভাগ হবে। যদি আপনি বলেন যে না প্রত্যেককে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে চিন্তা করছি, তাহলে কিন্তু হচ্ছে 60টা গ্রুপে ভাগ হবে। তো সাধারণত যেটা হয় যে আউটপুট গ্রিডে নোটটা একটু বেশি দেওয়া হয়, যেটা চাওয়া হচ্ছে। আমরা ধরলাম এখানে 60 জনকে 60টা গ্রুপে ক্লাসিফাই করব, তাহলে 60টা নোট না দিয়ে আমরা একটু বেশি দিব, ধরেন 100টা। তাহলে তার জন্য অ্যালগোরিদমের জন্য একটু সুবিধা হয়, এটা দ্রুত অ্যাডপ্ট হতে। তার মানে আমার হচ্ছে কোহেন নেটওয়ার্কে যে ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার বা আউটপুট গ্রিড, ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড হবে যতগুলা ইনপুট ফিচার আমরা বের করলাম, এক্সট্রাক্ট করলাম, ততগুলা নোড। যেমন 200টা যদি ফেস থেকে ফিচার বের করি, তাহলে 200টা নোড হবে। আর আউটপুট গ্রিডে নাম্বার অফ নোড হবে যতগুলো আমরা ক্লাস করতে চাই, মিনিমাম ততগুলো বা তার থেকে বেশি। যেমন আমরা 60 জন যদি করতে চাই, তাহলে মিনিমাম 60টা, তবে 60টা না দেওয়াই ভালো, একটু বেশি দিলে তার জন্য কাজ করতে সুবিধা, মানে ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, অ্যাডপ্ট করতে সুবিধা হয়। আমরা এখানে একটু বেশি 100টা দিতে পারি, এরকম। আপনি বেশিও দিতে পারেন, তবে 60-এর নিচে দেওয়াটা ঠিক হবে না। আর আপনি যদি 2টা নোট দেন, তাহলে কিন্তু 2টা গ্রুপে ভাগ হবে, যদি মেল ফিমেল করতে চান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেটওয়ার্কের স্ট্রাকচার। নেটওয়ার্কের স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ নাই, এবং প্রত্যেকটা আউটপুট গ্রিডের নোডের সাথে প্রত্যেকটা ইনপুট গ্রিডের নোডের কানেকশন থাকবে। যেমন এইখানে এই নোডের সাথে আউটপুট এটার কানেকশন থাকবে, এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, এইটার 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 সাথে এইটা থাকবে, এইটার সাথে এটা থাকবে, এইটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে। একটু ভালো করে দেখাই, এটার সাথে এটা থাকবে, সবগুলো দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, তাহলে এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, মানে আউটপুট গ্রিডের যতগুলো নোড আছে সবগুলোর সাথে এটা থাকবে, এবং কানেকশন থাকবে। এবং এখানে মজার জিনিস হচ্ছে এরকম যে আপনারা এটা মনে করেন না যে এটা 2D, এটা 1Dও হইতে পারে, যেভাবে আপনি চিন্তা করবেন। আপনি মনে করছেন যে এটা এভাবে জাস্ট দেখানোর জন্য সাজানো আছে, এটা 2 ডাইমেনশনাল এরকম হইতে হবে রো কলাম ধরে, তা কিন্তু না। এটা 1Dও হতে পারে, সিরিয়ালি সাজানো হতে পারে। তবে যেটাই হোক না কেন, আউটপুট গ্রিডের প্রত্যেকটা নোডের সাথে ইনপুট এর নোডের প্রত্যেকটার কানেক্টিভিটি যেন থাকে, ফুললি কানেক্টেড হবে। তার মানে আমরা কিন্তু আহ কোহেন অ্যালগোরিদমের যেটা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা কেমন হবে। এটা কিন্তু স্ট্রাকচার এরকমই হবে, কোনো চেঞ্জ হবে না। ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারের নোড থাকবে, আউটপুট গ্রিড, আউটপুট গ্রিডে নোড থাকবে। ইনপুট লেয়ার এর মাঝে কোনো লেয়ার নাই বা কোনো নোডও নাই। প্রত্যেকটা আউটপুট গ্রিডের প্রত্যেকটা নোডের সাথে ইনপুটের প্রত্যেকটা নোডের কানেক্টিভিটি থাকবে। এখন ইনপুট লেয়ারে কতগুলো নাম্বার অফ নোড থাকবে? ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড হবে আপনি যতগুলো ফিচার এক্সট্রাক্ট করছেন অবজেক্ট থেকে ততগুলা। আর আউটপুট গ্রিডে কতগুলো নোড হবে? যতগুলা ক্লাস আপনি করতে চাচ্ছেন মিনিমাম ততগুলা, তার থেকে বেশি হতে পারে। যেমন আপনি বলছেন যে একটা ক্লাসে 60 জন আছে, আমি হচ্ছে 2টা গ্রুপে ভাগ করবো, তাহলে 2টা নোট দিলে কিন্তু 2টা গ্রুপে ভাগ হবে, মেল ফিমেল হয়তো হয়ে গেল। আপনি মনে করছেন যে না প্রত্যেককে আলাদা করে ভাগ করতে চাচ্ছি, তাহলে 60টা গ্রুপ হবে, তাহলে মিনিমাম 60টা হবে, 60-এর উপরে দিতে পারেন। একটু উপরে বেশি দিলে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, কিন্তু সবসময় বেশি না দেওয়াও যেতে পারে। যেমন আপনি যদি মেল ফিমেল আলাদা করতে চান, দুইটাই কিন্তু দিতে হবে, বেশি দিলে কিন্তু গ্রুপ আলাদা বেশি করে ফেলবে। তো যাই হোক, এটা কিভাবে কাজ করে আমরা কিন্তু ডিটেলস দেখার চেষ্টা করব, ঠিক আছে? এইরকম একটা স্ট্রাকচার আমি এখানে আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার জন্য। আমরা অ্যালগোরিদমটা দেখব। এইটা যেমন একটা স্ট্রাকচার সেম, কিন্তু হ্যাঁ এটাকে আরো একটু সুন্দরভাবে বলা আছে এখানে। এটা হচ্ছে ইনপুট ভেক্টর, মানে হচ্ছে এটা ইনপুট, এখানে 4টা ইনপুট, তাই না? আমি ফেসের জন্য বললাম 200টা, এখানে কিন্তু আমার তাহলে 200টা নোড হবে। এখানে 4টা দিয়ে সহজভাবে দেখাচ্ছে, x0, x1, x2, x3, এটা কিন্তু ইনপুট। আর এখানে আউটপুট লেয়ার বা আউটপুট গ্রিড, আউটপুট গ্রিডে নোড কতগুলো হবে সেটা তো বললাম। এবং ইনপুটের দেখেন এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আউটপুট গ্রিডের প্রত্যেকটা নোডের সাথে ইনপুট গ্রিডের কিন্তু
ইনপুট ইনপুটের প্রত্যেকটা ইনপুটের সাথে কানেক্টেড আছে, যেমন এটার সাথে দেখেন চারটাই কানেক্টেড, এটার সাথে চারটাই কানেক্টেড, সবগুলোর সাথে সবগুলা কানেক্টেড থাকবে। এবং এইখানে যে কানেকশন, এই কানেকশনের ওয়েট কিন্তু আপনাকে অ্যাসাইন করতে হবে, এবং এটাই আমরা আপডেট করব। আগে যেমন আমরা ওয়েট গুলাকে আপডেট করলাম, এখানে কিন্তু আমরা এই ওয়েট গুলো আপডেট হবে। ইনপুট তো চেঞ্জ করা যাবে না। আপনি একটা ফেসিয়াল ফিচার নিয়েছেন, একটা ইমেজ নিয়েছেন একজনের, ওই ইমেজের ভ্যালু তো চেঞ্জ করা যাবে না, তাহলে তার ফেসই চেঞ্জ হয়ে যাবে, ওর তো সুযোগ নেই। আমরা এখানে ওয়েট গুলা চেঞ্জ হবে, এবং এই কোন আউটপুট গ্রিডকে সে পয়েন্ট করছে সেই পয়েন্টটা চেঞ্জ হবে। তো আমরা কি করব, আমরা ওয়েট ম্যাট্রিক্সটাকে আসলে চেঞ্জ করতে হবে আমাদেরকে, কিভাবে সেটাই আসলে অ্যালগোরিদম। এটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, আউটপুট গ্রিড, ইনপুট ভেক্টর। তো এটা একটা স্ট্রাকচার আমরা দেখানোর চেষ্টা করলাম। এইটা একটু আমাদেরকে বুঝতে হবে যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। আমরা এটা একটু সামনে নিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা এখানে থাক। এখানে আমরা এখানে যে অ্যালগোরিদমটা দেখবো যে কাজ করে কিভাবে, সেটা একটু আগে দেখে নিই। এখানে একটা অ্যালগোরিদম দেওয়া আছে, এটা দেখলে ক্লিয়ার হবে। দেখেন, তো স্বাভাবিকভাবেই আমাদের অ্যালগোরিদম দুইটা পার্ট, একটা হচ্ছে লার্নিং পার্ট আর একটা হচ্ছে টেস্টিং পার্ট। তো এখানেও তাই থাকবে। তো আমাদের কোহেন অ্যালগোরিদমের যে লার্নিং, সেই লার্নিংটা আমি বলছি এখন, টেস্টিংটা পরে ক্লিয়ার করব, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখেন, আহ, প্রথমে যেটা বলছে ইনিশিয়ালাইজ ওয়েটস। আমাদের কিন্তু এখানে ইনপুট ভেক্টর, এটা হচ্ছে আউটপুট গ্রিড, এটা ইনপুট লেয়ার, এটা আউটপুট গ্রিড। ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড হবে যতগুলো ফিচার ততগুলো, আউটপুট গ্রিডের নাম্বার অফ নোড হবে আপনার প্রয়োজন অনুসারে, একটু বেশি দিলে ভালো হয়, তবে ডিপেন্ড করছে আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন করছেন তার উপর। এখানে আমরা একটু অ্যালগরিদমটাকে মানে বুঝতে সহজ করার জন্য আমরা এইটাকে, এই ইনপুট লেয়ার এটাকে ধরে নিচ্ছি যে এটা আই লেয়ার, এটাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে আই লেয়ার। আর আউটপুট গ্রিডের এই লেয়ারটাকে ধরে নিচ্ছি এটা জে লেয়ার। তাহলে ইনপুট হচ্ছে আই লেয়ার, আউটপুট হচ্ছে জে লেয়ার। আর এখানকার যে কানেকশন ওয়েট গুলো আছে, এই কানেকশন ওয়েট গুলাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ডাব্লিউ আই জে। তার মানে হচ্ছে যে এই এইটা যদি ধরি x0 আর এই নোটটা, তাহলে এটা কি হবে, W00। এভাবে কিন্তু সবগুলা W01, W02 এভাবে চলবে আর কি। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা এরকম যতগুলা কানেকশন ততগুলা কিন্তু ওয়েট থাকবে। তো আমরা তিনটা জিনিস অ্যাসাইন করলাম সিম্বল, একটা হচ্ছে ইনপুট লেয়ারের জন্য আই, আর আউটপুট গ্রিড বা আউটপুট লেয়ারের জন্য জে, এবং কানেক্টিং যে ওয়েট গুলা সেটা হচ্ছে WIJ। এখন যদি আমরা এটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, দেখেন এখানে কি হয়। প্রথম যে স্টেপস গুলো আছে, ইনিশিয়ালাইজ ওয়েটস, ফার্স্ট স্টেপ, চার পাঁচটা স্টেপ আছে এখানে, আমি বলি। ইনিশিয়ালাইজ ওয়েট, ডিফাইন WIJ_T। তার মানে আমার এই ওয়েটটা কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে। প্রথম স্টেপে আমার ওয়েট ইনিশিয়ালাইজ করতে হবে। ওয়েট হচ্ছে কি নিব আমরা, WIJ এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করব। আমরা এখানে কি করতে পারি, জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য WIJ এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব র্যান্ডমলি প্রথম অবস্থায়। ঠিক আছে, র্যান্ডমলি আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করব। এই যে বলা আছে, ইনিশিয়ালাইজ ওয়েট ফ্রম n ইনপুটস টু দ্য নোড টু স্মল র্যান্ডম ভ্যালুজ। ছোট ভ্যালু দিয়ে করতে বলছে, কাজটা করতে সুবিধা হবে। এটা নিউরাল নেটওয়ার্কে সবসময় আমরা করি, ছোট ভ্যালু দিয়ে অ্যাসাইন করি। আমরা এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে দিয়ে অ্যাসাইন করব। এরপরে দেখেন আরেকটা জিনিস অ্যাসাইন করতে বলছে, সেট দ্য ইনিশিয়াল রেডিয়াস অফ দ্য নেইবার অ্যারাউন্ড নোড জে NJ0। এইটা হচ্ছে, আমি একটু এখানে লিখি, এটা এখন বোঝানো মুশকিল, একটু শেষে যেয়ে বোঝাবো। এটা হচ্ছে রেডিয়াস সাইজ। রেডিয়াস সাইজ এখানে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছে NJ0। NJ0, জিরো মানে হচ্ছে একেবারে প্রথম অবস্থায় এটার রেডিয়াস, প্রথম অবস্থায় রেডিয়াসটা একটু বড় ধরে নেওয়া হয়। এখানে কিন্তু বলা আছে, সেট দ্য ইনিশিয়াল রেডিয়াস টু দ্য নেইবার অ্যারাউন্ড নোড জে NJ0 টু বি লার্জ। একটু বড় হলে ভালো। ওয়েট গুলাকে বলছে ছোট নিতে, 0 থেকে 1 এর মধ্যে আমরা নিব, এবং রেডিয়াস বড় নিতে বলছে। আমরা প্রথম অবস্থায় হয়তো রেডিয়াসটা নিলাম 3। কেন বড় নিচ্ছি শেষে যেয়ে বুঝতে পারবেন, এখন না। তাহলে আমরা কিন্তু এখানে রেডিয়াস সাইজ হচ্ছে 3 নিলাম, এবং এটাকে
এন জে জিরো ভ্যালু দিয়ে ডিফাইন করলাম, রেডিয়াস কিন্তু এন জে ডিফাইন করছি, জিরো মানে হচ্ছে একেবারে ইনিশিয়াল অবস্থার জন্য, ওই জন্য জিরো। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কানেকশন ওয়েট, যেটা ইনপুট এবং আউটপুট লেয়ারের যে কানেক্টেড ওয়েট প্রত্যেকটা নোডের সাথে, ইনপুট লেয়ারের এবং আউটপুট গ্রিডের, ডাব্লিউআইজে। এবং এইখানে আমাদের এই ডাব্লিউআইজে স্মল র্যান্ডম ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। আর এখানে একটা রেডিয়াস ডিফাইন করতে বলা হচ্ছে, এন জে 0 = 3। রেডিয়াসের বিষয়টা আমরা পরে বলছি, আমরা একটু বড় ভ্যালু দিতে বলছি এখানে, টু বি লার্জ, আমরা একটু 3 দিলাম, আপনি আরো বাড়াইতে কমাইতে পারেন, পরে ক্লিয়ার হবে আসলে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট, ইনিশিয়ালাইজ ওয়েট। এরপরে সেকেন্ড স্টেপে আসি, প্রেজেন্ট ইনপুট। এর আগের যতগুলো অ্যালগোরিদম দেখেছি সবগুলোতে কিন্তু লেখা ছিল প্রেজেন্ট ইনপুট অ্যান্ড ডিজায়ার্ড আউটপুট। এখানে কিন্তু ডিজায়ার্ড আউটপুট লেখা নাই, শুধু লেখা আছে প্রেজেন্ট ইনপুট। কারণ কি? এটা আনসুপারভাইজড লার্নিং নেটওয়ার্ক। এর আগের গুলো ছিল সব সুপারভাইজড। আমি আগেই বলেছি যে সুপারভাইজড মানেই হচ্ছে ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি হবে সেটা বলা ছিল। যে ইনপুটের পার্সপেক্টিভে এখানে, যেমন আমরা সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে বলেছিলাম যে এটা 0 গ্রুপের মধ্যে যাবে না 1 গ্রুপের মধ্যে যাবে, সেগুলো কিন্তু বলা ছিল, এবং সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে কতগুলো গ্রুপ হবে এবং কোন ইনপুট কোন গ্রুপের মধ্যে যাবে। এখানে কিন্তু সেগুলা কিছুই বলা নাই। এখানে হচ্ছে ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি হবে সেটা বলা নাই, এই জন্যই এটা আনসুপারভাইজড এবং সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক বলা হয়। তাহলে শুধুমাত্র এখানে কিন্তু কি হচ্ছে, প্রেজেন্ট ইনপুট। ইনপুট এখানে প্রেজেন্ট ইনপুট, এখানে চারটা, যেমন চারটা দেওয়া আছে x0 থেকে x3 পর্যন্ত। আপনার এই ইনপুটটা x0 থেকে xn-1, মানে 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত, মানে n সংখ্যক। যেমন হচ্ছে, আমি আপনাদের যে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম, যে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, 60 জনকে আপনি লার্ন করাতে চান এই নেটওয়ার্ক দিয়ে, তাহলে আপনি প্রত্যেকের কাছ থেকে ফেসিয়াল ইমেজ নেবেন। ফেসিয়াল ইমেজ ক্যাপচার করার পরে, প্রি প্রসেস করার পরে ফিচার এক্সট্রাকশন করবেন। ধরলেন যে ওইখানে প্রত্যেক ফেস থেকে 200টা করে ফিচার পাচ্ছেন, তাহলে এখানে ইনপুট ফিচার কতগুলো হবে? 200টা। তাহলে x0 থেকে x199, মানে 200টা ইনপুট নোড হবে। ঠিক আছে? এটা আপনি যেভাবে করবেন সেইভাবে। যদি 60 জন স্টুডেন্ট হয় তাহলে প্রত্যেকের কিন্তু এরকম 200টা ফিচারের ভ্যালু আসবে, এবং এট এ টাইম একজন একটা প্যাটার্নের জন্য কি হবে, 200টা করে। প্রথম স্টুডেন্টের মানে P1 এর জন্য 200টা, পরের স্টুডেন্ট P2 এর জন্য 200টা, তারপরের স্টুডেন্ট P3 এর জন্য 200টা, এভাবে কিন্তু হতে থাকবে। এরপরে হচ্ছে আমাদের স্টেপ 2 কমপ্লিট হলো। ফার্স্ট স্টেপ ইনিশিয়ালাইজ করলাম ওয়েট এবং রেডিয়াস। সেকেন্ড স্টেপে আমরা ইনপুট গুলাকে ঠিকঠাক করলাম। যদি 60 জন স্টুডেন্ট হয় তাহলে 60 জনের প্রত্যেকের 200টা করে ধরে নিলাম যে ইনপুট ফিচার, তাহলে এখানে নোট কত হবে? 200টা। এরপরে থার্ড স্টেপ, ক্যালকুলেট ডিস্টেন্স। আপনাকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। এইটা একটু দেখেন খেয়াল করে। কম্পেয়ার দ্য সরি কম্পিউট দ্য ডিস্টেন্স ডিজে, যে মানে কোনটা, যে মানে এই লেয়ার, বিটুইন ইনপুট অ্যান্ড ইচ আউটপুট নোড, যে। আপনাকে এখানে যেমন ধরেন যে এখানে নোড কটা আছে, 1 2 3 4 5, 15টা নোড আছে। 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15টা নোড আছে। এবং আমি আগেই বললাম যে এটা 2D দেখতে মনে হচ্ছে, এটা যেভাবে আপনি প্রেজেন্ট করেন, আপনাকে হিসাবের জন্য এটা 1D ধরেই করতে হবে। ধরেন যে আপনি এটা 2D নাই, 1D আছে। এবং আমরা ধরে নিচ্ছি এই যে, এটা হলো J0, জে এর ভ্যালু 0, তার মানে এটা 0তম নোড, এটা 1তম নোড, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 15টা, মানে J0 থেকে 15 পর্যন্ত। এখন আমাকে ডিস্টেন্স মেজার করতে হবে প্রত্যেক নোড থেকে ইনপুট লাইনের। তার মানে আমি যদি এটা সিম্পলিফাই করি তাহলে কি হবে, এই নোড থেকে এইটার ডিস্টেন্স নিব একটু, তাহলে কি হবে, এই নোড থেকে এইটার ডিস্টেন্স নেব, এই নোড থেকে এইটার ডিস্টেন্স নেব, এই নোড থেকে এইটার ডিস্টেন্স নেব, এই নোড থেকে এইটার ডিস্টেন্স নেব। এরকম যতগুলো নোড থাকবে, চারটা আছে, চারটা দিয়ে দেখালাম, যদি 200টা নোড থাকে তাহলে 200টার ডিস্টেন্স হবে। ওইটাই বলছে, একটু খেয়াল করেন কিভাবে ডিস্টেন্সটা নিব। এই নোডের তৈরি করব, এখানে কিন্তু ডিজে, ডিজে মানে হচ্ছে প্রথম অবস্থায় ধরেন এই নোডের জন্য করলাম, এইটাকে আমরা বললাম হচ্ছে D0। D0-র জন্য কি করব, দেখেন, D0-র জন্য কি করবে একটা দেখাই তাহলে সবগুলো বোঝা যাবে।
যদি এই নোডটাকে আমরা ধরছি হচ্ছে 0তম নোড, 0তম নোডের ডিস্টেন্স কিভাবে মেজার করব? xit, মানে এইখান থেকে এই নোডে কি ইনপুট এসেছে, আমরা তো এখানে ইনপুট দিব তাই না? এইখান থেকে কি ইনপুট এই নোডে গেছে সেইটা মাইনাস এই নোডের যে কানেকশন ওয়েট সেইটা WIJT স্কোয়ার, প্লাস এই নোড থেকে কি ইনপুট এই নোডে গেছে সেইটা এবং এখানকার কানেকশন ওয়েট WIJ প্লাস স্কোয়ার করে, প্লাস এই নোড থেকে এই নোডে কি ইনপুট গেছে মাইনাস এখানকার কানেকশন ওয়েট প্লাস স্কোয়ার, প্লাস এই নোড থেকে কি ইনপুট এই নোডে গেছে মাইনাস এখানকার কানেকশন ওয়েট স্কোয়ার, সবগুলার সামেশন। এভাবে যদি 200টা নোড থাকে 200টার কিন্তু সামেশন স্কোয়ার হবে। এইটা করার পরে এটা বের হবে হচ্ছে DJ0 ভ্যালু। আমি কি এটা বুঝাইতে পারলাম কিনা? এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা নোডের ডিস্টেন্স আসলে মেজার করতে হবে। যেটা বলছিলাম আমরা হচ্ছে, তাহলে এখানে আমরা যেটা করে দেখালাম, জিরো মানে আউটপুট গ্রিডের প্রত্যেকটা নোডের ডিস্টেন্স মেজার করব কিভাবে। এখান থেকে প্রত্যেকটা নোডের যে কানেকশন আছে সবগুলোর সাথে কানেক্টেড হয়ে আছে, আমরা প্রথমেই বলেছি। এই নোড থেকে কি বের হলো মাইনাস ওই নোডের কানেক্টিং ওয়েট স্কোয়ার, প্লাস এই নোড থেকে কি বের হলো মাইনাস ওই নোডের কানেক্টিং ওয়েট। এভাবে কিন্তু সবগুলার এই যে এই ফর্মুলা অনুসারে বের হবে, দিয়ে সবগুলা সামেশন করলে D0 বের হবে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে এই নোডের জন্য, এই নোডকে আমরা ধরে নেব 1, তাহলে এর কি হবে এরপরে? এটা হবে D1, তাই না? D1টা কি হবে তাহলে? এরপরে আমরা যদি করি তাহলে কি করতে পারি, আমরা এটা আরেকটা দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, এটা কি করতে পারি এবার? এই নোড থেকে কানেকশন তো সবে আছে, এই নোডের আছে, এই নোডের আছে, এই নোডের আছে, এই নোডের আছে, তাই না? তাহলে D1টা কি হবে? D1 হচ্ছে এই নোড থেকে যেটা বের ইনপুট গেল এই নোডে সেইটা, মানে XIT মাইনাস এই নোডের যে কানেকশন ওয়েটটা, এই দুই নোডের মধ্যেকার কানেকশন ওয়েট স্কোয়ার, প্লাস এই নোড থেকে যে ইনপুটটা এই নোডে গেল সেইটা মাইনাস এখানকার যে কানেকশন ওয়েট স্কোয়ার, প্লাস এই নোড থেকে যে ইনপুটটা এই নোডে গেল সেইটা মাইনাস এই দুই নোডের কানেকশন ওয়েট স্কোয়ার, প্লাস এই নোড থেকে যে ইনপুটটা বের হলো সেইটা মাইনাস এই নোডের যে কানেকশন ওয়েট স্কোয়ার করে সবগুলা সামেশন করে যেটা হবে সেটা D1। এভাবে এইটা হবে 2 নম্বর নোড, তারপরে এইটা হবে 3 নম্বর নোড, তারপরে এইটা হবে 4 নম্বর নোড, এইভাবে এইটা হবে 5 নম্বর নোড, তারপরে এভাবে চলতে চলতে এটা হবে 14 নম্বর নোড। এভাবে আমরা কি পাবো? 14টা নোডের পাবো। আমরা এখানে 14টা নোড দিয়ে দেখাচ্ছি। যদি আমাদের এরকম একটা ক্লাসের 60 জন স্টুডেন্টের জন্য করি তাহলে 100টা নোড যদি ধরে নিই, একটু ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে প্রথমেই বললাম, তাহলে আমাদের কি হবে? 100টা ডিস্টেন্স পাবো, তাহলে D0 থেকে D99 পর্যন্ত। এটা হচ্ছে স্টেপ 3। তার মানে আমরা এই স্টেপ 3তে প্রত্যেকটা নোডের ডিস্টেন্স মেজার করলাম, ইনপুট কি যাচ্ছে সেটা এবং কানেকশন ওয়েট যেটা সেটার উপরে মেজার করে। তাহলে আমরা এখানে 3টা স্টেপ করেছি। এখন ইনিশিয়ালাইজ নেটওয়ার্ক, যেখানে আমরা WIJ মানে ওয়েট এবং রেডিয়াসকে ইনিশিয়ালাইজ করলাম। সেকেন্ড স্টেপে ইনপুট কি হবে সেটাকে প্রেজেন্ট করলাম। থার্ড স্টেপে আমরা ডিস্টেন্স, আউটপুট গ্রিডের প্রত্যেকটা নোডের ডিস্টেন্স আসলে কি হবে সেটা মেজার করে আমরা কিন্তু এখানে সবগুলা ডিস্টেন্স পেয়েছি। আমাদের এইখানকার অনুসারে D0 থেকে D14 পর্যন্ত 14টা পাবো। আর যে ক্লাসের এক্সাম্পলটা দিচ্ছি, একটা ক্লাসের 60 জনের জন্য 100টা নোট ধরেছিলাম, সেখানে 100টা পাবো, তাই তো? এই হচ্ছে বিষয়। স্টেপ 3 কমপ্লিট। এরপরে আমরা যদি স্টেপ 4-এ আসি, সিলেক্ট মিনিমাম ডিস্টেন্স। এখানে কি করতে হবে?
এই যে দ্য আউটপুট নোড উইথ মিনিমাম D0 টু J স্টার, মানে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের D0 থেকে D14 পর্যন্ত পাবো, তাই না? আমরা যদি এখানে একটু লিখি, আমরা কি পাচ্ছি, D0 থেকে D1, এভাবে D2, এভাবে করতে করতে কিন্তু কি পাবো, আমরা পাবো হচ্ছে D14, 14টা, মানে 15টা, D0 থেকে D14। এর মধ্যে সব থেকে মিনিমাম কোনটা শর্ট করতে হবে, শর্ট করে যেটা সব থেকে ছোট, যেই ভ্যালুটা সব থেকে ছোট সেটা বের করতে হবে, এবং ওইটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স হবে। ওটাকে বলছে যে জে স্টার দিয়ে, মানে জে অ্যাস্টারিস্টিক দিয়ে প্রেজেন্ট করতে, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। এই মিনিমাম ডিস্টেন্স আলা নোড আমাদেরকে বের করতে হবে এই 14টার মধ্যে থেকে। এখন যদি আমরা এখানে 100টা নোড ধরতাম, তাহলে 100টার মধ্যেকার যেই নোডের ডিস্টেন্স মিনিমাম সেটা আমরা শর্ট করে বের করব। আমরা এখন ধরে নিলাম যে আমাদের ধরে নিলাম যে এই 14টা নোডের মধ্যে এই নোডটা হচ্ছে একেবারে মিনিমাম ডিস্টেন্সের। ধরে নিলাম যে এই নোডটা হচ্ছে একবারে মিনিমাম ডিস্টেন্সের নোড। ফর এক্সাম্পল, এটা হলো 4, 5, 6, 7 নাম্বার নোড। 7 নম্বর নোডটা মিনিমাম ডিস্টেন্স, এটা মধ্যে বলে যে মিনিমাম হবে তা কিন্তু না। এটার মধ্যে শর্ট করে D0 থেকে D14 এর মধ্যে শর্ট করে যেই ভ্যালুটা সব থেকে কম সেটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, এবং মিনিমাম ডিস্টেন্সের যে নোড, সেই নোডটাকে আমরা হচ্ছে জে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে কিন্তু লিখেছে মিনিমাম ডিস্টেন্স, শুধু না, মিনিমাম ডিস্টেন্সের নোড, এটা হবে নোড। মিনিমাম ডিস্টেন্সের নোড হচ্ছে এই যে জে স্টার, তার মানে আমরা এটাকে ডিফাইন করছি কি দিয়ে, এটাকে বলছি হচ্ছে জে স্টার। এটা হলো জে স্টার নোড, এটা হলো 4 নম্বর স্টেপ। তার মানে 4 নম্বর স্টেপ আমরা শর্ট করে যেটা সব থেকে কম ভ্যালু সেই নোডটাকে ডিফাইন করে নিলাম। এরপরে আমরা চলে আসি পরের স্টেপ গুলাই। স্টেপ 5 কি বলে, আপডেট ওয়েটস। এখন কিন্তু ওয়েট আপডেট করতে হবে। কিভাবে ওয়েট আপডেট করব, আপডেট ওয়েট ফর নোড জে অ্যান্ড ইটস নেইবার্স। এখন বলা হচ্ছে কোন নোডের ওয়েট আপডেট করব, যেটা মিনিমাম ডিস্টেন্স আলা নোড সেইটা, এবং তার নেইবারের, নেইবারকে, নেইবার হচ্ছে প্রতিবেশী, যেটা আমরা আগে এই যে রেডিয়াস দিয়ে ডিফাইন করেছিলাম। তার মানে এখানে একটু জিনিস খেয়াল করেন, এখানে ধরলাম যে D14 থেকে D0 থেকে D14, আমি ধরলাম যে D0-র মিনিমাম ডিস্টেন্স হয়তো, D0-র আপনার ভ্যালু ছিল হয়তো 4, D1 এর হয়তো 2, D2 এর হয়তো 1.2, এরকম D3-র এরকম কিছু একটা হবে, যে ধরলাম 2.3, তারপরে ধরলাম যে 0.2, তারপরে হয়তো D7-এর একটা আমরা ধরলাম যে 0.1, এভাবে কিন্তু হয়তো 5 এরকম আসছে, এরকম কিছু ভ্যালু আসছে আপনার, 14টা ভ্যালু পাবো। তো এর মধ্যে সব থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা ছিল, D7-এর। ঠিক আছে, আমরা যদি এটা লিখি, তাহলে মিনিমাম ডিস্টেন্স ছিল D7-এর, আমরা এভাবে একটা ভ্যালু দিলাম, মিনিমাম ভ্যালু 0.1। তাহলে এখন এখানে কি বলছে, আপডেট দ্য ওয়েটস ফর নেইবার জে। D7-এর মানে যেটা মিনিমাম ডিস্টেন্সের নোড, সেটার তো ভ্যালু আপডেট করবই, সাথে তার নেইবারেরও ভ্যালু আপডেট করব, অ্যান্ড ইটস নেইবার। নেইবার ডিফাইন হবে তার রেডিয়াস দিয়ে, রেডিয়াসের সাইজ কত ছিল, 3। তাহলে এখন দেখেন কোন কোন ভ্যালু গুলো আপডেট হবে, আমার নেইবারের ভ্যালু আপডেট হবে 0.1 এর, 3-র মধ্যে যতগুলো আছে এইটা আপডেট হবে 0.2, 1.2 আপডেট হবে, 2.3 আপডেট হবে, 2 আপডেট হবে, 4 আর 5 কিন্তু আপডেট হবে না। এরকম আমরা তো মিনিমাম ডিস্টেন্স আলা নোড যেটা হলো J0, সেটা আপডেট করব, এবং তার সাথে তার নেইবার আপডেট করব। আমরা ধরে নিলাম এরকম 15টা ভ্যালুর মধ্যে নেইবার যেটা মিনিমাম ডিস্টেন্স D7, এটা তার সাথে আরো 4টা অ্যাসাইন হয়েছে, অন্যগুলো ধরে নিলাম 3-এর ওপরে। তাহলে দেখেন আমাদের এরকম কিন্তু মোট, এটা তো হলো মিনিমাম ডিস্টেন্স আলা নোড, তারপরে কিন্তু দেখা যাবে যে আমার হয়তো আহ এইটা, আমরা একটু এটাকে
অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের এখানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, ধরেন নেইবার হচ্ছে এইটা তো হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স আলা নোড, আর এর সাথে কিন্তু আরো 4টা নেইবার আছে, ধরে নিলাম এইটা একটা, এইটা একটা, এটা কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এইটা একটা, এইটা একটা, এগুলা নেইবার। এইটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স আলা নোড, আর এগুলা হচ্ছে তার নেইবার, ইয়েলো কালার গুলা। আর পিঙ্ক কালারটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স আলা নোড। তাহলে এই 5টা নোডের ভ্যালু এখানে এখন আপডেট হবে, ওটাই বলছে। আপডেট ওয়েটস ফর নোড জে স্টার, মানে যেটা হলো মিনিমাম ডিস্টেন্স আলো নোড সেইটা, এবং তার নেইবারের ভ্যালু আপডেট হবে। এই 5টার আপডেট করব কিন্তু 15টার মধ্যে, সবগুলার না। এরকম 200টার মধ্যে যেটা হবে নেইবার, আপনার মিনিমাম ডিস্টেন্স আলো নোড সেইটা, এবং তার নেইবারের ভ্যালু গুলো আপডেট করব। এখন এই কোন কোন ভ্যালু গুলো আপডেট হবে, যেমন ধরেন যে আমি শুধু এই নেইবারটা যদি দেখাই, তাহলে আমার এইখান থেকে এটা তো কানেক্টেড ওয়েট আছে, তাই না? এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এই 4টা লাইন কানেক্ট আপডেট হবে। কিভাবে আপডেট হবে? এর সাথে কানেক্টেড যে ইনপুট লাইন গুলো আছে 4টা, যেহেতু এখানে 4টা আপডেট হবে। যদি 200টা থাকতো আমাদের প্রবলেম অনুসারে ক্লাসের ফিচার 200টা যেহেতু ছিল, তাহলে 200টা নোডের ভ্যালু আপডেট হতো। তো এখানে 4টা আছে, 4টাই আপডেট হবে। নেক্সট টাইমের ওয়েট কি হবে? ডাব্লিউ আই জে টি প্লাস ওয়ান, এটা তো ডাব্লিউ আই জে, তাই না? ডাব্লিউ আই জে টি প্লাস ওয়ান হবে ওই লাইনের যে আগের ডাব্লিউ আই জে, সেটা নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইটা টি। ইটা মানে হচ্ছে আসলে গেইন টার্ম, এই যে লেখা আছে ইটা ইজ দ্য গেইন টার্ম। গেইন টার্ম সম্পর্কে আমরা জানি, গেইন টার্মের ভ্যালু সাধারণত 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। আমরা দ্রুত যদি সলিউশনের দিকে পৌঁছাতে চাই তাহলে ভ্যালু বেশি দেবো, 1-এর কাছাকাছি দেবো। আর যদি ধীরে পৌঁছাতে চাই তাহলে 0-র কাছাকাছি দেবো। এটা ডিপেন্ড করছে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির উপরে। যদি অ্যালগোরিদম কমপ্লেক্স হয় আমরা এটা কম দিব, আর যদি বেশি কমপ্লেক্স না হয়, সিম্পল হয়, বেশি দেবো। তো এই ইটা মানে গেইন টার্ম, কত দূরে সলিউশনটার দিকে যাবে। ঠিক আছে, এইটা আমরা এখানে ডিফাইন করব, ইটাটি। আর এইটা কার সাথে কাজ করবে? এক্স আইটি মানে হচ্ছে এই নোড থেকে যে ইনপুটটা এখানে গেছিল সেইটা, মাইনাস এই নোডের যে কানেকশন ওয়েট সেইটার সাথে ইটাটিটা আমরা গুণ করে দেব। তার মানে এই নোডের, সরি, এই কানেকশন ওয়েটের পরবর্তী স্টেপে কি চেঞ্জ হবে? কারেন্ট সময়ের ওয়েট মানে ডাব্লিউ আই জে টি প্লাস ইটাটি ইন্টু এইখান থেকে যে ইনপুটটা গেছিল সেইটা মাইনাস এইটার কারেন্ট যে ডাব্লিউ আই জে টি ওয়েট, সেটা করার পরে যেটা হবে সেটা হবে ডাব্লিউ আই জে টি প্লাস ওয়ান। এভাবে এই লাইনেরটা আমরা যেমন চেঞ্জ করলাম কানেকশন ওয়েট, এইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এটা গেল যে স্টারের জন্য, শুধু মিনিমাম ডিস্টেন্সের নোডের জন্য। এরপরে এই নেইবারের গুলো যদি করতে চাই তাহলে কি হবে দেখেন তো। এর নেইবার তো আরো 4টা আছে, এই নেইবারের জন্য করলে আমরা কি পাবো? এরপর ধরলাম যে এর নেইবার হচ্ছে এটা একটা, তাহলে এইটার সাথে কি হবে এর কানেকশন ওয়েট, এটা। তাহলে এই 4টার ওয়েট আপডেট হবে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি পাবো? এর পরের বার ধরেন যে আমার এর পরের বার এইটা নেইবার, এই নেইবারের কানেকশন গুলাও আপডেট হবে। এই আপডেট গুলো যখন হয়ে যাবে তখন কি হবে? এই নেইবারের জন্য যে কানেকশন ওয়েট সেটা আপডেট হবে। তারপরে এটা যদি হয়ে যায়, এইটার জন্য যে কানেকশন ওয়েট সেটা আপডেট হবে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনার যেটা মিনিমাম ডিস্টেন্স আলা নোড সেটা তো আপডেট হবেই, তার সাথে তার নেইবার গুলার সবগুলো আপডেট হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম একটু যদি সামারাইজ করি, একটু দেখেন। সেটা হচ্ছে প্রথমে আমরা
ওয়েট মানে ইনিশিয়ালাইজ ওয়েট, প্রথমে কানেকশনের যে ওয়েট, কানেক্টেড ওয়েটস, এবং তার যে রেডিয়াস সাইজ, এই রেডিয়াস সাইজটাকে আমরা হচ্ছে ডিফাইন করে নিলাম। কানেকশন ওয়েট গুলা মিনিমাম আমাদের ভ্যালু বলছিল 0 থেকে 1 এর মধ্যে রেখেছি, আর রেডিয়াসটা আমরা একটু বড় রেখেছি, 3 রেখেছিলাম। এখানে বলছে টু বি লার্জ, আমরা বড় রেখেছি। শব্দ 3, 4, 5 এভাবেই রাখে, অনেকে ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন ওয়াইজ চেঞ্জ হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনপুট। আমরা কিন্তু এখানে ইনপুট কি হবে সেই ইনপুট গুলাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। 3 নম্বর হচ্ছে ক্যালকুলেট ডিস্টেন্স। আমরা প্রত্যেকটা গ্রিডের নোড, গ্রিডের প্রত্যেকটা নোডের পার্সপেক্টিভে আমরা ডিস্টেন্স মেজার করেছি। এখানে 14টা ছিল, আমরা হচ্ছে 14টা ডিস্টেন্স তৈরি বের করেছি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। 4 নম্বর স্টেপ সিলেক্ট মিনিমাম ডিস্টেন্স। আমরা হচ্ছে এখানে মিনিমাম ডিস্টেন্স কি হবে এই 14টার জন্য যেটা মিনিমাম সব থেকে সেটা বের করে ওই নোড আমরা এখানে এই পিঙ্ক কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ধরলাম যে এটা মিনিমাম ডিস্টেন্স 0.1। এবং এই এরপরে কি বলছে আপডেট ওয়েট, ওয়েট আপডেট করব শুধু কি আমার মিনিমাম ডিস্টেন্স আলা নোডের? নো, আমরা হচ্ছে তার মিনিমাম ডিস্টেন্স তো করবোই, তার সাথে তার নেইবারদেরও করব। নেইবারটা কিভাবে ডিফাইন করব? ওই যে প্রথমে আমরা রেডিয়াস ডিফাইন করেছিলাম 3, সেই রেডিয়াস কিভাবে হবে এই ফর্মুলা অনুসারে, যেটা এখনই দেখালাম। তার মানে মিনিমাম ডিস্টেন্স আলা নোড এবং তার যে নেইবার সবগুলোর ওয়েট আমরা কিন্তু আপডেট করে ফেললাম এভাবে। এরপরে যেটা বলছে খেয়াল করেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে নোটিস দ্যাট দ্য নেইবার ডিক্রিজ ইন সাইজ অ্যাট টাইম গোজ অন। নোটিস দ্যাট দ্য নেইবার, এই যে এন জে টি যেটা আমরা বলেছিলাম শেষে বলবো, এন যে 0 ছিল প্রথম যখন পারফর্ম করেছিলাম একবার লুপের জন্য, প্রথম আইটারেশনের জন্য নেইবার এটা ধরেছিলাম 3। যত স্টেপ যাবে, প্রথম আইটারেশনে হয়তো এন জে এর ভ্যালু ছিল 3, দ্বিতীয় আইটারেশনে আমরা একটু কমিয়ে দেবো, হয়তো 2.5, তৃতীয় আইটারেশনে 2, তারপরের আইটারেশনে 1.5, এভাবে কিন্তু একটু কমাবো। কমানোর কারণ হচ্ছে যে আমরা নেইবার গুলোকে কমাইতে কমাইতে এর মধ্যে থেকে আমরা কিন্তু একটা নোডকে সিলেক্ট করব উইনিং নোড হিসেবে। কেননা দেখেন এখানে কিন্তু আমরা কি দিয়েছি, একটা প্যাটার্ন দিয়েছি, তাই না? 60 জন স্টুডেন্ট, 60 জন স্টুডেন্টের মধ্যে থেকে প্রথম স্টুডেন্টের P1, পার্সন 1, ওর যা প্যাটার্ন এখানে ইনপুট আকারে দিয়েছিলাম, তার জন্য কোন নোডটা উইন করছে সেটা কিন্তু আমরা দেখব। একটা নোড, এখানে কিন্তু নোড এখন আছে 5টা, তাই তো? 5টা নোড কিন্তু আছে এখন, এর মধ্যে থেকে একটা সিলেক্ট করতে হবে, দেখা যাক কি হয়। এবং এই আমাদের নেইবার প্রথমে আমরা বেশি রাখবো, তারপরে যত ওয়েট আপডেট হতে হবে থাকবে, যত আইটারেশন চলতে থাকবে, তত কিন্তু আমার নোডকে, নাম্বার অফ নোডকে রিডাকশন করব। নাম্বার অফ নোড অনেকগুলা থেকে আস্তে আস্তে কমে একটাতে আসবে, তখন আমরা কিন্তু সেটাকে রিডাকশন মানে আমাদের প্রোগ্রাম বলতে পারি যে P1 প্যাটার্নের জন্য শেষ, এরপরে P2 তে যাব। আমরা ওইটা আসছি, এখানে বলি আগে। তো এখানে এখন আছে আমার কটা নোড? 5টা নোড। এখানে বলছে রিপিট বাই গো টু, 2 নম্বর স্টেপে যেতে বলছে। 2 নম্বর স্টেপে আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, আমরা একটা প্যাটার্ন নিয়েছি, আমরা আসবো এখন 3 নম্বর স্টেপে। আমরা কিন্তু ওয়েট আপডেট করলাম, করার পরে 3 নম্বর স্টেপে যে আবার প্রত্যেকটা নোডের ডিস্টেন্স মেজার করব ডিজে, মানে আবার 15টা ভ্যালু পাবো। তারপরে এর মধ্যে আবার হচ্ছে আমরা ডিস্টেন্স এর মধ্যে সব থেকে মিনিমাম যে ভ্যালু সেইটার যে নোড, সেই নোডটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে আবার ওই নোড এবং তার নেইবার গুলাকে আপডেট করলাম। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস কিন্তু মিস করে গেলাম, সেটা হচ্ছে এই যে নোটিস দ্যাট দ্য নেইবার এনজেটি ডিক্রিজ দ্য সাইজ এট টাইম গোজ অন। এখন এন যে 0 প্রথম অবস্থায় আমরা ধরেছিলাম কিন্তু এইটার 0 সময়ে 3 ছিল। আমরা কিন্তু এইটার একটা ইকুয়েশন এখানে লেখা নাই, আমরা কিন্তু লিখতে পারি এন জে 3+1 ইকুয়াল টু কি হবে, এন জে টি মানে কারেন্ট সময়ের ওয়েট মাইনাস, আমরা হয়তো এখানে একটা ফ্যাক্টর দিয়ে দিলাম, ফ্যাক্টর ইন্টু এন জে টি। দেখেন তো এই ইকুয়েশনটাতে কি হলো, এই ফ্যাক্টরের ভ্যালু, আমরা হয়তো দিয়ে রাখলাম 0.3।
এই ফ্যাক্টরের ভ্যালু 0. মানে রেডিয়াস তো প্রথম একটা ডিফাইন করেছিলাম প্রথম অবস্থায় 3, পরের বারের রেডিয়াস হবে এখনকার রেডিয়াস, মানে 3 - ফ্যাক্টর 0.3 দিলাম ইন্টু এইটা। একটু ক্যালকুলেশন করে দেখি তো কি হয়। তাহলে এন যে আমাদের কারে, মানে এটা তো হলো 0 সময়, তাহলে 1 সময় মানে একবার যখন আইটারেশন হয়ে পরের বার যাচ্ছে তখন কি হবে? এন যে জিরোর ভ্যালু কত? 3 মাইনাস ফ্যাক্টরের ভ্যালু কত? 0.3। আমরা এখানে সাধারণত 0 থেকে 1 এর মধ্যে আপনি রাখবেন। আপনি যদি এটা নিচের দিকে রাখেন, যত কম রাখবেন, আমি এটা ক্যালকুলেশন করে আগে দেখাই। আর এন যে এটা কত ছিল? 3। তাহলে এটা যদি আমরা হিসাব করি কত আসে? 3 মাইনাস 0.9, এটা যদি আমরা করি তাহলে কি হবে? 2.1। দেখেন কমে গেল কিন্তু। পরের বারের হচ্ছে 2.1 হবে, রেডিয়াস সাইজ কিন্তু এখন ছোট হয়ে যাবে। এভাবে প্রতি স্টেপে আমরা কিন্তু ছোট করবো। এখন এটা ডিপেন্ড করছে ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টর যদি আপনি বাড়িয়ে দেন তাহলে রেডিয়াস সাইজ কিন্তু কি হবে? যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে কমবে, আর যদি বাড়িয়ে দিই তাহলে অনেক দ্রুত কমে যাবে। এখন এটা ডিপেন্ড করছে প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে, আপনি কি এটা কিভাবে বাড়াবেন বা কিভাবে কমাবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু এই ইকুয়েশনটা লেখা নাই, এই যে এন জে টি প্লাস ওয়ান ইকুয়াল টু এন জে টি মাইনাস ফ্যাক্টর ইন্টু এন জে টি, এখানে এটা লিখে নিতে হবে। ঠিক আছে? এখানে বলা আছে আপনি রেডিয়াসটাকে কমাবেন যত স্টেপ যাবে সামনের দিকে, কিন্তু কিভাবে কমাবেন সেটা লেখা নেই, সেটা আমি এখানে বলে দিলাম। এটা একটা ওয়ে হতে পারে। তো ফ্যাক্টরের ভ্যালু আপনি যত কমাবেন তত ধীরে ধীরে কমবে, আর যত বাড়াবেন তত দ্রুত বাড়বে, কমে যাবে। যত বাড়াবেন তত দ্রুত কমে যাবে। তখন এটা আপনি কি ধীরে ধীরে নেবার থেকে একটা, আমাদের টার্গেট কিন্তু একটা নোডে আসবো। প্যাটার্ন ওয়ান এর জন্য, প্যাটার্ন ওয়ান কে কিন্তু আমরা লার্ন করেছি, প্যাটার্ন ওয়ান এর ইনপুট এখানে দেওয়া আছে। প্যাটার্ন ওয়ান এর জন্য এখানে আউটপুট গ্রিডে আমরা একটা নোডকে ডিফাইন করতে চাই, উইনার নোড। তো এই একটা নোডকে যখন যদি আমরা উইনার নোড হিসেবে সিলেক্ট করতে যাব, তখন আমাদের প্রথমেতে ছিল একটা গ্রিডের মধ্যে মিনিমাম ডিস্টেন্স ওয়ালা নোড প্লাস তার নেইবার। ঠিক আছে? তো এর পরের স্টেপে কিন্তু হচ্ছে আমাদের এই নেইবারের সাইজ বড় থেকে আস্তে আস্তে কমতে থাকবে, এবং কমতে কমতে যখন একটা নোড আমরা ডিফাইন করতে পারবো তখনই কিন্তু আসলে কাজটা হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা যেটা করছি প্যাটার্ন ওয়ান এর জন্য, প্রথম আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, 60 জন স্টুডেন্টের মধ্যে প্রথম স্টুডেন্টের জন্য আমরা কিন্তু এই কাজটা করলাম 1 নম্বর স্টেপে। এই আপনার হচ্ছে প্রথম আইটারেশন, এরপর দ্বিতীয় আইটারেশনে কিন্তু 3 নম্বর স্টেপে আবার যাবে। যাওয়ার পরে যে ওয়েট গুলাকে আপডেট করলাম, সেই ওয়েট গুলাকে আপডেট নিয়ে কিন্তু আমরা কাজগুলা করব। আমরা এইখানে হচ্ছে তাহলে আহ প্রথম প্যাটার্নের জন্য আমরা হচ্ছে আহ এইভাবে কাজটা করলাম। তারপরে আমরা রেডিয়াসটাকে রিডিউস করে এরপরে 3 নম্বর স্টেপে আবার যাব। যাওয়ার পরে এই যে ওয়েট গুলো আপডেট হলো, সবগুলো কিন্তু ওয়েট আপডেট হবে না। এর আগে আমরা যে অ্যালগোরিদমটা দেখেছি সেখানে কিন্তু বিপিএন এর সবগুলা ওয়েট আপডেট হচ্ছিল, এখানে কিন্তু সবগুলো ওয়েট আপডেট হবে না। এখানে কিন্তু নেই আহ, যেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স আলা নোড সেইটা, এবং তার যে নেইবার, সেগুলোর ওয়েট আপডেট হবে। এর পরের বার আবার ডিস্টেন্স মেজার করব। ডিস্টেন্স মেজার করে প্রত্যেকটা গ্রিডের প্রত্যেকটা নোডের কিন্তু ডিস্টেন্স মেজার হবে D0 থেকে D14 পর্যন্ত, মানে 15টা। এরপরে হচ্ছে আমরা আবার কি করব? সিলেক্ট মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স আলা নোড এভাবে শর্ট করে যেটার ভ্যালু কম হইলো সেই নোডটা সিলেক্ট করব। করার পর আমরা আপডেট করব কোনটা? মিনিমাম ডিস্টেন্স আলা নোড প্লাস ওর নেইবারের। এখন দেখা যাবে নেইবারের সাইজ কিন্তু কমে গেছে। এখন এমন হতে পারে যে আপনার হয়তো নেইবার
এখন চেঞ্জ হতে পারে, নেবার হয়তো কমে আপনার চেঞ্জও হতে পারে, কিন্তু ওই নেবার আর নাও থাকতে পারে। এই নেবার হওয়ার পর আপনার হচ্ছে আরেকটা নেবার হয়তো আপনার আপনার হয়তো এখন নেইবার এইটা, এইটা আর এইটা হয়ে গেছে, নেবার কমবে কিন্তু। এবং যদি এই নেইবার গুলো এভাবে চেঞ্জ হয়ে যায়, আগে ছিল 5টা হয়তো এখন হয়ে গেছে 4টা, এটা ডিপেন্ড করছে, কটা হবে এটা বলা যাবে না কিন্তু এইভাবে, এটা ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে কি করবেন আপনি আবার হচ্ছে, এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে আবার হচ্ছে এই নেইবার সিলেক্ট করার পরে মিনিমাম ডিস্টেন্স আলা নোড এবং তার নেইবার গুলা সিলেক্ট করার পরে ওই মিনিমাম ডিস্টেন্সের নোড, ডিস্টেন্স আলা নোড এবং হচ্ছে তার নেইবারের ওয়েট আপডেট করতে হবে এই ফর্মুলা অনুসারে। তাহলে এইটা থেকে আমরা এখন এই মিনিমাম ডিস্টেন্স আলা নোডের করব, এবং তারপরে আবার হচ্ছে এই নোডের করব। ঠিক আছে, তারপরে আমরা এই নোডের করব, এভাবে যতগুলো আমাদের হচ্ছে নেইবার আছে সবগুলারই করব। ঠিক আছে, এই ফর্মুলা অনুসারে করার পরে আমাদের কিন্তু রেডিয়াসটা কমবে আবার। এখন কিন্তু রেডিয়াস যদি কমাই, নেক্সট টাইমে রেডিয়াস হবে কারেন্ট টাইমের রেডিয়াস। কারেন্ট টাইমের রেডিয়াস কিন্তু এখন স্থির নাই, এখন কিন্তু 2.1, সেটার সাথে ওয়েটিং ফ্যাক্টর ইন্টু 2.1 হয়ে যেটা কমবে সেটা দ্বিতীয়বার। এভাবে কিন্তু এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না, আমরা কিন্তু প্যাটার্ন ওয়ানের জন্য কাজ করছি, মানে 60 জন স্টুডেন্টের মধ্যে প্রথম স্টুডেন্টের প্যাটার্ন ওয়ান, যতক্ষণ পর্যন্ত না একটা নোড সিলেক্ট হয়। আমি ধরে নিলাম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই নোটটা হয়েছিল বলে এই নোটটাই থাকবে তা কিন্তু না। হচ্ছে এরকম হতে পারে যে আমাদের আহ আমাদের হয়তো এই নোটটা সিলেক্ট হইলো, আমাদের P1 এর জন্য এই নোটটা সিলেক্ট হলো। আমরা কিন্তু লার্ন করাচ্ছিলাম P1 প্যাটার্ন, মানে প্রথম স্টুডেন্টের জন্য। তাহলে এই P1 প্যাটার্নকে রিপ্রেজেন্ট করবে কে? P1 প্যাটার্নকে রিপ্রেজেন্ট করবে এই নোটটা। এইরকম আমাদের এইখানে যখন এটা চলে আসবে, একটা নোড সিলেক্ট হবে, তখন আমরা থামাইতে পারি, দুই ভাবে থামাইতে পারি। এক হলো যখন একটা নোড সিলেক্ট হয়ে গেল, আর কোনো মিনিমাম ডিস্টেন্স আলা নোড একটাই, মানে ওর আর কোনো নেইবার নাই, তখন আমরা থামাইতে পারি। অথবা আরো ভেতরে যে থামাইতে পারি, একটা সিলেক্ট তো হলোই, সাথে হচ্ছে যখন সিলেক্ট হওয়ার পরেও মিনিমাম ডিস্টেন্স আমরা ধরে নিলাম যে যতক্ষণ পর্যন্ত জিরো হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপডেট হতে থাকবে। এখন ধরেন মিনিমাম আপনার নোড একটা হলো, এটাই হচ্ছে আপনার মিনিমাম ডিস্টেন্স আলা নোড, রেডিয়াস কমতে কমতে এত কমে গেছে যে আর কোনো রেডিয়াসকে সে পাচ্ছে না, তখন শুধু ওইটাই আপডেট হবে। এবং আপডেট ততক্ষণ পর্যন্ত হবে ওই কানেকশন ওয়েটের, যেহেতু একটাই নোড থাকবে আর তখন নোড থাকছে না, নেবার নাই, ততক্ষণ পর্যন্ত হতে থাকবে। আমরা বলবো যে এটার কানেকশন ওয়েট হয়তো যতক্ষণ পর্যন্ত 0.000 না হয়, বা একটা ভ্যালু বলে দিলাম, ততক্ষণ পর্যন্ত চলবে P1 এর জন্য। আমরা ধরে নিলাম P1 এর জন্য তাহলে এই নোডটা আপনার সিলেক্ট হলো। এইভাবে কিন্তু আমার হচ্ছে প্রথম প্যাটার্নের জন্য করলাম তো, এরপর আপনার P2 এর জন্য এবার 2 নম্বর স্টেপে আসতে হবে। এখান থেকে 2 নম্বর P2 এর জন্য প্রেজেন্ট ইনপুটটা নিয়ে ঠিক P1 এ যেভাবে করেছিলাম এভাবেই ক্যালকুলেট হবে। হওয়ার পরে আমি ধরে নিলাম যে P2 এর জন্য হয়তো এই নোটটা সিলেক্ট হয়েছে। তাহলে কি হবে, P1 এর মতো প্রসেস করে এটা হয়তো P2 এর জন্য সিলেক্ট হলো। এভাবে কিন্তু আমি হচ্ছে 60 জন স্টুডেন্টের জন্য 60টা নোট সিলেক্ট হবে 100টা নোডের মধ্যে, এবং সবগুলার মিনিমাম ডিস্টেন্স আমি ধরে নিলাম যে জিরো করেছি, জিরোতে ব্রেক করেছি, তাহলে সবগুলার মিনিমাম ডিস্টেন্স জিরো দেখাবে। যখন এগুলা সব হয়ে যাবে 60 জনের জন্য আমরা কি পাবো, 60টা নোট পাবো। এইটাকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টাইজেশন। বি কেয়ারফুল, এটা একটু মাথায় রাখেন।
ভেক্টর কোয়ান্টাইজেশন। ভেক্টর কোয়ান্টাইজেশনটা কি? ভেক্টর কোয়ান্টাইজেশন মানে দেখেন, খেয়াল করেন, এইখানে আমরা কিন্তু লার্নিং করছি, আমরা কিন্তু লার্নিং ফেজে আছি কোহেনের অ্যালগরিদমের। আমরা এখানে 60 জন স্টুডেন্টকে লার্ন করাচ্ছি, প্রত্যেকের 200টা করে প্যাটার্ন। 200টা প্যাটার্নের জন্য আমাদের এখানে নোড একটা করে সিলেক্ট হচ্ছে, প্রত্যেকটার জন্য একটা করে নোড, মানে P1 এর একটা, P2 এর একটা, P3 এর একটা, এভাবে P60 জনের জন্য 60টা নোড সিলেক্ট হচ্ছে। আমি লার্নিং করার পরে সেভ করব কি সেটা আগে একটু বলে নিই। লার্নিং করার পরে সেভ করব কি, দেখেন, আফটার লার্নিং আমরা কি সেভ করব? সেভ করব যে P1 কোন প্যাটার্নের জন্য আমার এখানে WIJ কি কানেকশন ছিল। এটা কিন্তু আগের মতো না, আমরা বিপিএন এ কিন্তু একটাই ওয়েট পেয়েছিলাম সবগুলা প্যাটার্নের জন্য, কিন্তু আমরা কোহেন অ্যালগরিদমে সেম ওয়েট কিন্তু পাবো না, প্রত্যেকের জন্য ডিফারেন্ট ওয়েট পাবো। P1 এর জন্য পাবো WIJ, P2 এর জন্য পাবো আরেকটা। এটা কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হবে। এটা কিন্তু এরকম না যে P1 এর একটা ছিল, P2 এর জন্য চেঞ্জ করে আবার P1 এ যে কারেকশন করবো, তা কিন্তু না। P1 এর জন্য যখন একটা নোড সিলেক্ট হয়ে গেল, আমরা মিনিমাম ডিস্টেন্স 0 পেয়ে গেলাম, তখন আমরা কিন্তু ব্রেক করব এবং P2 তে যাওয়ার আগেই P1 এর জন্য যে WIJ কানেক্টেড ওয়েট গুলা ছিল সবগুলাকে সেভ করব, এবং এইটার জন্য কোন নোড, হুইচ নোড আমি লিখলাম, কোন নোডটা সিলেক্ট হলো। যেমন এটা হলো 1 2 3 4, 0 থেকে 14, 4 5 6 7 8 9, আমরা হচ্ছে হুইচ নোড, যেমন এখানে আমরা পাইলাম হচ্ছে নোড 9, এই নোড 9 কে আমরা সেভ করে রাখবো। ঠিক আছে, হুইচ নোড সিলেক্টেড, কোন নোডটা সিলেক্ট হলো সেটা কিন্তু আমরা সিলেক্ট করে রাখলাম। এরপর P2 এর জন্য, P1 কিন্তু শেষ হয়ে গেল, P2 এর জন্য আমরা হচ্ছে WIJ যেটা পাইলাম একইভাবে স্টেপ চালিয়ে, এবং আমরা হচ্ছে হুইচ নোড সিলেক্টেড সেটা রাখলাম। এরপরে P3 এর জন্য WIJ, আমরা কিন্তু রিপিট করে আগে আর ঘুরে যাব না, এর আগে যেটা করেছিলাম ঘুরে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে। P1 এর জন্য নোট সিলেক্ট হয়ে গেল, শেষ, P2 তে যাব। P2 তে নোট সিলেক্ট হয়ে গেল, P3 তে যাব। ওই ওয়েট নিয়ে কিন্তু P1 এ আর যাব না, উপরের দিকে যাব না। হ্যাঁ, হুইচ নোড সিলেক্টেড। এরপরে হচ্ছে এভাবে কিন্তু হচ্ছে পি, আমরা যদি 60 জনের জন্য করি, P60 WIJ, হুইচ নোট সিলেক্টেড, কোন নোটটা সিলেক্ট হবে, এভাবে কিন্তু আমরা কি করব, প্রত্যেকটা প্যাটার্নের জন্য করসপন্ডিং ওয়েট গুলা, সবগুলোর ওয়েট এবং কোন নোট সিলেক্ট হলো সেটা সেভ করে রাখবো। লার্নিং করার পর আগের মতো না, একটা ওয়েট সেট সেভ হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওয়েট সেট সেভ হবে। এইটা হচ্ছে লার্নিং কমপ্লিট হলো। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা বলছিলাম ভেক্টর কোয়ান্টাইজেশন কেন বলা হচ্ছে। এইখানে আমরা কিন্তু 200টা ফিচারের জায়গায়, 200টার জায়গায় আমরা কিন্তু 100টা গ্রিডের নোট পাচ্ছি না। ভেক্টর কোয়ান্টাইজেশন কি, আপনার হচ্ছে যেই পরিমাণ ভ্যালু আছে আমরা ওটাকে কোয়ান্টাইজ করে ছোট করে ফেলবো, যেন 200টা ভ্যালু দিয়ে, ভ্যালুকে আমরা হয়তো 100টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, কিন্তু 100টা ভ্যালু আলটিমেটলি 200টা ভ্যালুকে রিপ্রেজেন্ট করা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু এখানে কি দিয়েছিলাম, প্রত্যেকটা প্যাটার্নের বা প্রত্যেকটা স্টুডেন্টের 200টা করে ফিচার, মানে ইনপুট ফিচার ছিল 200টা, আউটপুট গ্রিডে নোট কটা ছিল, 100টা। তাহলে এখানে আমরা একটা নোটকে সিলেক্ট করতে পারছি 100টার মধ্যে। তা আপনি এখানে 200টা ফিচারকে, এই 100টার যদি আপনি গ্রিডের 0 থেকে 99 পর্যন্ত ভ্যালু নিয়ে ওটার মধ্যে একটাকে সিলেক্ট করতে পারেন, তাহলে সেটা ভেক্টর কোয়ান্টাইজেশন হচ্ছে না। একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন দেখেন, আপনি হয়তো দেখেন, এখানে দেখাই যে আমার এখানে ইনপুট গ্রিডের নোট কটা ছিল, 0 1, এইভাবে কিন্তু হচ্ছে
আমার হচ্ছে 200টা, 199টা, ওকে, ইনপুট। আউটপুটে কি পাচ্ছি? আমি যদি 100টা গ্রিডের নোড ধরি, তাহলে 0 1 এরকম করে কটা পাচ্ছি? আমরা 99টা পাচ্ছি না? এটা ছিল ইনপুট, আর এটা ছিল আউটপুট গ্রিড। তাহলে আমাদের কি হচ্ছে? ভেক্টরটা সিঙ্ক হয়ে যাচ্ছে না? আমরা এই 99 100টা ভ্যালু দিয়ে 200টা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারছি। এটা কি বলা হচ্ছে? ভেক্টর কোয়ান্টাইজেশন। এই ভেক্টর কোয়ান্টাইজেশনের কাজেও কোহেন অ্যালগরিদম ইউজ হতে পারে, এটা অনেক ইউজ আছে। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি? কোহেন অ্যালগরিদম ক্যান বি ইউজড অ্যাজ ভেক্টর কোয়ান্টাইজেশন। তার মানে আমরা ইনপুট ডাইমেনশন বেশি থাকলে সেটাকে ছোট করে ফেলতে পারি, কোয়ান্টাইজ করে ফেলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোহেন অ্যালগরিদম শুধু যে ক্লাস্টারিং এর ক্ষেত্রে ইউজ করবো তা কিন্তু না, আমরা কিন্তু ভেক্টর কোয়ান্টাইজেশনের জন্য ইউজ করতে পারি। আমরা ভেক্টরের সাইজ ছোট করে দিতে পারি, এবং এখানে যেমন দেখেন 200টার ভ্যালুকে আমরা 100টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তো যাই হোক, আমরা এটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখছিলাম সেই জায়গায় আসি। আমরা ছিলাম কোথায়? আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে আমাদের কোহেন অ্যালগরিদম করছি, সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম, ক্লাস্টারিং অ্যালগরিদম, যেখানে আমরা লার্নিং কমপ্লিট করলাম। করে আমরা লার্নিং এ কি রাখলাম? P1 থেকে P60 পর্যন্ত আমরা প্রত্যেকটা প্যাটার্নের জন্য ওয়েট প্রতিবার এবং কোন নোট সিলেক্ট হলো সেটা রাখলাম। এরপর টেস্টিং। টেস্টিং এ কি হবে? আমরা তো লার্নিং এটা সেভ করে রেখেছি ফাইলে, তাই না? টেস্টিং এর সময় ওই 60 জন স্টুডেন্টের মধ্যে, মানে P1 থেকে P60-র মধ্যে যে কোনো একজন আসলো, তাহলে তার ফিচার আমরা নিব 200টা ইনপুট ফিচার। নেওয়ার পর আমরা কি করব? এখান থেকে প্রথমে P1 এর যে ওয়েট, সেই ওয়েট গুলা সবগুলা বসাবো। বসিয়ে যে নোটটা সিলেক্ট হয়েছিল সেই নোটটাও সিলেক্ট করব। করে যে টেস্টের জন্য যে আননোন পার্সনটা আসলো P1 থেকে P60-র মধ্যে, ওইটার ওয়েট ক্যালকুলেশন ওই নোডের সাথে করে দেখবো যে ওইটার ডিস্টেন্স কত। তাহলে P1 এর জন্য একটা ডিস্টেন্স পাবো, P1 এর সাথে, মানে আননোন ইনপুট যেটা আসলো সেটার সাথে P1 এর ওয়েট এবং নোডের সিলেক্টেড নোড তো আছেই, ওটা ক্যালকুলেশন করে আমরা যে রেজাল্টটা পাবো ওটা রাখবো। তারপরে P2-র সাথে করে ডিস্টেন্সটা কত সেটা রাখবো, P3-র সাথে করে ডিস্টেন্স কত কত পাবো সেটা রাখবো। এভাবে 60টা প্যাটার্নের জন্য 60টা ডিস্টেন্স পাবো আননোন প্যাটার্নের সাথে। যেমন হচ্ছে, আমি একটু লিখে দেখাই। যেমন একটা আননোন প্যাটার্ন আসলো টেস্টিং এর সময়, ফর টেস্টিং, ফর টেস্টিং আননোন প্যাটার্ন পাওয়া গেল, আননোন প্যাটার্ন পাওয়া গেল, ফর টেস্টিং আননোন প্যাটার্ন পাওয়া গেল। তো এই আননোন প্যাটার্নের সাথে আমি কি করব? আননোন প্যাটার্নের সাথে আমি হচ্ছে P1 এর একবার টেস্ট করব। P1 এর টেস্ট মানে P1 এর যে ওয়েট গুলো ছিল সেই ওয়েট গুলো এখানে বসিয়ে কোন নোট ছিল সেই নোটটাকে সিলেক্ট করে ক্যালকুলেশন করে ডিস্টেন্সটা কত হচ্ছে সেটা মেজার করব। তাহলে আননোনের সাথে P2 করব, আননোনের সাথে আমি হচ্ছে P3 করব, আননোনের সাথে P60 পর্যন্ত করব। করে এরকম আমি কিন্তু 60টা ডিস্টেন্স পাবো। দিয়ে এই 60টার মধ্যে যেটা মিনিমাম সব থেকে পাইলাম, তাহলে আননোন পার্সন হচ্ছে তার সাথে ম্যাচ করে। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। টেস্টিং এর সময় যে আননোন প্যাটার্নটা আসবে, এই আননোন প্যাটার্নটা P1 থেকে P60-র প্রত্যেকটা ওয়েট বসিয়ে তার নোট কোনটা সেটা হিসাব করে, এখানে তো লেখাই আছে, এটা করে সেইটার সাথে ডিস্টেন্স মেজার করলে আমরা কিন্তু 60টা ডিস্টেন্স পাবো। এর মধ্যে যেটা সব থেকে মিনিমাম, সেই আননোন প্যাটার্নটা হচ্ছে ওই প্যাটার্নের সাথে ম্যাচ করবে। যেমন এখানে যদি ধরলাম আমি P3-র সাথে সব থেকে কাছাকাছি, মানে ডিস্টেন্স কম 60টার মধ্যে, তাহলে আননোন প্যাটার্নটা P3 টাইপের। এটা হচ্ছে টেস্টিং এর আউটপুট। তাহলে লার্নিং এর সময় আমরা এভাবে সেভ করলাম, টেস্টিং এর সময় আননোন প্যাটার্ন আসলে 60 জনের মধ্যে হতে পারে, 60 জনের বাইরেও হতে পারে। 60 জনের মধ্যে হলে তো আপনি তো বললেন হয়তো P3-র সাথে ম্যাচ করে, ওকে। 60 জনের বাইরে আসলো, তখন আপনি কি করবেন? 60 জনের বাইরে আসলে, ধরেন 60 জন ক্লাসের মধ্যেই নাই, ক্লাসের বাইরে একজন আসে বলছে যে আমি ঢুকতে চাই,
তাহলে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন যে আননোন পার্সনটা এই 60 জনের মধ্যে কার মতো সব থেকে বেশি ম্যাচ করে, কার ফেসের সাথে সব থেকে বেশি ম্যাচ করে আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন, কারণ তার ডিস্টেন্সও সব থেকে কম হবে 60টার মধ্যে। এই হচ্ছে আমাদের পুরো অ্যালগোরিদম। আমরা লার্নিং কিভাবে হবে, টেস্টিং কিভাবে হবে কোন দিনে, আমরা কিন্তু ডিটেলস বলার চেষ্টা করেছি। ঠিক আছে, এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যেটা একটু এখন দেখার চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা যেটা করলাম এতক্ষণ পর্যন্ত সেটা আমি একটু ক্লিয়ার করি। আমরা এখানে কোহেন অ্যালগোরিদমের কিভাবে মানে কেন আমরা সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক কাজ করতে পারে সেটা দেখলাম। তারপরে স্ট্রাকচার গুলো দেখার চেষ্টা করেছি, অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করেছি, কিভাবে স্টেপস গুলা কাজ করতে পারে সেটা দেখার চেষ্টা করেছি। একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে একটা বিষয় দেওয়া আছে যে আমাদের রেডিয়াস সাইজ কিন্তু ধরেন প্রথম অবস্থায় বড় হবে, তাই না? এরকম, এটা হচ্ছে কিন্তু আমাদের মিনিমাম ডিস্টেন্স আলা নোড, তারপরে হচ্ছে এগুলা নেইবার, তারপরে রেডিয়াস সাইজ কিন্তু আমাদের কমে গেল, আলটিমেটলি এরিয়াও কমে গেল। মানে রেডিয়াস সাইজ মানে এই এই রেডিয়াসের মধ্যে যারা পড়বে সবার ওয়েট গুলো আপডেট হবে, এই রেডিয়াসের মধ্যে যারা পড়বে সবার ওয়েট গুলো আপডেট হবে। তো রেডিয়াস প্রথম অবস্থায় যেটা ছিল দ্বিতীয় স্টেপে কিন্তু দ্বিতীয় আইটারেশনে কমে গেল, তৃতীয় আইটারেশনে আরোই কমে গেল, এভাবে কমতে কমতে একটা সিলেক্ট হবে। এইখানে কিন্তু এটা দেখাচ্ছে ফিজিক্যালি এরিয়া ধরে, আসলে কিন্তু এটা না। আপনার এটা ভ্যালুর উপরে ডিপেন্ড করবে, এটা নিয়ে আসলে মিসকনসেপশনের কারণ নেই। আপনার একটা মিনিমাম ডিস্টেন্স আলা নোড এবং তার সাথে ধরেন এটা যদি মিনিমাম ডিস্টেন্স আলা নোড হয়, তার সাথে কিন্তু এটা নেবার হতে পারে, এটা নেবার হতে পারে, ওর পাশে আছে বলে নেবার হবে তা কিন্তু না। এটা ডিপেন্ড করছে ভ্যালুর উপরে। ভ্যালু কাছাকাছি হলে নেবার হবে, সেটা অনেক দূরের নোডও হতে পারে, কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো এইটা এখানে আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা মোটামুটি ভাবে এখানে যেটা দেখার চেষ্টা করলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা ক্লাসিফিকেশন এবং ক্লাস্টারিং কোনটা কোন ক্ষেত্রে লাগে। ক্লাস্টারিং মানে হচ্ছে সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক, আনসুপারভাইজড নেটওয়ার্ক। তো আমরা ক্লাস্টারিং কেন করব, কোন ক্ষেত্রে দরকার, সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক কেন বলা হচ্ছে ক্লাস্টারিং কে, আমরা কিন্তু সেটা দেখার চেষ্টা করেছি। এবং খুব পপুলার একটা অ্যালগোরিদম ক্লাস্টারিং এর জন্য, আমাদের সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্কের জন্য, সেটা হচ্ছে কোহেন অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমের স্ট্রাকচার কি হতে পারে সেটা আমরা বলার চেষ্টা করেছি। ওকে, এবং তার সাথে আমরা অ্যালগোরিদম দেখিয়েছি কিভাবে কাজ করে, অ্যালগোরিদমের পুরো ক্যালকুলেশন কিভাবে হতে পারে, স্টেপস বাই স্টেপস আমরা ক্লিয়ার করেছি। নেইবার সাইজ কিভাবে কাজ করে, আমরা ইনপুটের পার্সপেক্টিভে নোটগুলো কিভাবে সিলেক্ট হবে লার্নিং এর ক্ষেত্রে, এবং টেস্টিং এর সময় কিভাবে কাজ করবে, সেগুলো ডিটেলস বলার চেষ্টা করেছি। আমি আপনাদের এখন একটু গ্রাফিক্যাল কিছু ওভারভিউ দেখানোর চেষ্টা করি, দিয়ে মোটামুটি ভাবে আমরা এই আজকের লেকচার শেষ করব। তো আমরা তো এইটা প্রথমে আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, যে আমাদের প্রথম অবস্থায় কি হতে পারে এটা। এরপরে দেখেন, যখন ওয়েট আপডেট হতে থাকবে তখন কিন্তু আমাদের এই অবস্থা হতে পারে, ইনপুট ওয়েট টু অ্যাডজাস্ট, আমরা কিন্তু প্রতি স্টেপে ওয়েট অ্যাডজাস্ট করছি। এবং এই কালার দিয়ে আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হয়তো তার মিনিমাম ডিস্টেন্স আলা নোড কোনটা, তার সাথে তার নেইবার গুলা কোনটা কোনটা হচ্ছে, রেডিয়াসের উপরে বেস করে সেটা হতে পারে। এই গ্রাফ ফিগারটা এরকম বোঝানোর চেষ্টা করছে। এরপরে আরেকটা গ্রাফ দেখায়, এখানে কিন্তু আসলে এই যে রেডিয়াসটা কিভাবে সিলেক্ট হচ্ছে সেটা কিন্তু একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে ইনপুট ভেক্টর, এবং আইটারেশন যত হচ্ছে আমরা যে ওয়েট গুলা কোনটা কোনটা চেঞ্জ হবে, ডাব্লিউ এই যে গ্রিড অফ নোডস, নেইবার গুলা কোনটা কোনটা চেঞ্জ হবে এটার মধ্যে, যেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের নোড সেইটা, এবং তার সাথে যে নেইবার সেই নেইবার গুলো। তাই বলে নেইবার যে ফিজিক্যালি এর সাথে সাথে হবে, সাথে সাথে হবে তা কিন্তু না, এটা হচ্ছে অনেক দূরেরও হতে পারে, ভ্যালুর উপর ডিপেন্ড করছে, যেটা বারবার বললাম। এভাবে কিন্তু আমাদের ওয়েট গুলো আপডেট হতে থাকবে, যেটা অ্যালগোরিদমে বলেছি, সেই আপডেটের প্রসেসটা এখানে দেখানো হচ্ছে, ইফেক্ট অফ নেইবার। এরপরে দেখেন সব শেষ পর্যন্ত কি হচ্ছে, আমরা এই আপডেট প্রসেসের মাধ্যমে একটা কিন্তু উইনিং নোট পাচ্ছি, প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে উইনিং নোট পাচ্ছি।
তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা প্যাটার্নের জন্য একটা করে উইনিং নোড এবং তার ওয়েটেড সেট পাবো WIJ, এবং সেটাকে আসলে সেভ করে রাখবো। সেভ করে রেখে আমরা কিন্তু আসলে লার্নিংটা কমপ্লিট করব। প্রত্যেকটা মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটা প্যাটার্নের জন্য কিন্তু আমরা আলাদা একটা করে ওয়েটেড সেট এবং তার উইনিং নোডের নাম্বারটা পাবো। টেস্টিং এর সময় আমরা প্রত্যেকটা নোডের প্রত্যেকটা প্যাটার্নের যে ওয়েট এবং তার সাথে উইনিং নোড এটা ক্যালকুলেশন করে যেটা মিনিমাম আসবে সেটার সাথে কিন্তু ক্যালকুলেশন করে যেটা মিনিমাম নোড ডিস্টেন্স পাবো আমরা বলবো যে আননোন প্যাটার্নটা সেই টাইপের বা তার কাছাকাছি যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের সেলফ অর্গানাইজিং নিউরাল নেটওয়ার্ক কোহেন অ্যালগোরিদম। খুবই পপুলার। আমরা মোটামুটি ভাবে এই অ্যালগোরিদমের শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে পারে, স্ট্রাকচার কি, কিভাবে কাজ করে, ভেক্টর কোয়ান্টাইজেশন কি, কিভাবে কাজ করতে পারে, আমরা শুধুমাত্র এটা যে ক্লাস্টারিং এর ক্ষেত্রে ইউজ করবো তা না, এটা আমাদের আহ, আমাদের কোয়ান্টাইজেশনের জন্য ইউজ হতে পারে, সেটা আমাদের এখানে বলা আছে। আমি কিন্তু সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ভেক্টর কোয়ান্টাইজেশন হিসেবেও কাজ করতে পারে। তো যাই হোক, আমরা স্ট্রাকচার থেকে শুরু করে অ্যালগোরিদমে যে স্টেপস এবং ভেতরে কিভাবে ক্যালকুলেশন হয় এবং কিভাবে হতে পারে, উইনিং নোট কিভাবে সিলেক্ট করব, লার্নিং কিভাবে হবে, টেস্টিং কিভাবে হবে, আমরা ডিটেলস বলার চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।